দেশে করোনা শনাক্তের হার কমলেও হাসপাতালে কাটছে না শয্যা সংকট। বিধিনিষেধ শিথিলের সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুপারিশ জাতীয় পরামর্শক কমিটির। আবাসিক গ্যাস সংযোগ বন্ধ থাকলেও টাকা দিলেই পাওয়া যায় অবৈধ লাইন, পকেট ভরছে অসাধু কর্মকর্তাদের। তিতাসের কাছে অসহায় জ্বালানি প্রতিমন্ত্রী। ভোরের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। সারা দেশে কঠোর বিধিনিষেধ শিথিলের সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুপারিশ করেছে জাতীয় পরামর্শক কমিটি। কমিটির ৪৪তম অনলাইন সভা শেষে গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়। জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পক্ষ থেকে বলা হয়, ২৩ জুলাই থেকে ১০ই আগস্টের লকডাউন কঠোরভাবে পালিত না হলেও জনসমাবেশ হওয়ার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান বন্ধ থাকায় সংক্রমণ হারে উন্নতি দেখা যায়। তবে সংক্রমণ এবং মৃত্যুর হার কোনোটি স্বস্তিদায়ক অবস্থায় আসেনি। এ অবস্থায় বিধিনিষেধের শিথিলের সিদ্ধান্তে উদ্বেগ জানিয়ে কারিগরি পরামর্শক কমিটির পক্ষ থেকে বলা হয়, বিধিনিষেধ শিথিলতার ক্ষেত্রে সরকার কিছুটা তাড়াহুড়ো করেছে। এর ফলে সংক্রমণ আবার বাড়তে পারে। এ অবস্থায় জাতীয় কারিগরি পরামর্শক কমিটি সরকারের গৃহীত সাম্প্রতিক সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুপারিশ করে। টানা ১৯ দিন পর দেশে করোনায় প্রাণহানি নামল ২০০-র নিচে। সবশেষ ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মারা গেছেন ঢাকায় ৭৮ জন। এরপরই চট্টগ্রামে ৫৩ জন মারা গেছেন। সংক্রমণ হার ধীরে ধীরে কমলেও পাল্টায়নি হাসপাতালগুলোর চিত্র। আইসিইউ আর শয্যার জন্য এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন স্বজনরা। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। গত মাসের তুলনায় কয়েকদিনে ধীরে ধীরে কমতে শুরু করেছে আক্রান্তের হার, কিন্তু যারা আক্রান্ত হচ্ছেন তাদের ছুটতে হচ্ছে হাসপাতালে। শয্যা, আইসিইউ আর অক্সিজেন সেবা পেতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে রোগী ও স্বজনদের। নিত্যদিনের শতাধিক মৃত্যুর খবরে সুস্থ থেকেও আতঙ্ক নিয়ে প্রতিটি মুহূর্ত কাটাতে হচ্ছে। রোগীর চাপ আগের চেয়ে একটু কম। অক্সিজেন ১ মিনিটে লেখলো জানা। জনসংখ্যা অনুযায়ী এখানে বেড সংখ্যার পরিমাণ খুবই নগণ্য। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, মারা গেছেন ৭৮ জন। আর ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটে বিপর্যস্ত চট্টগ্রাম, একদিনে ৫৩ জনের প্রাণ ঝরেছে। আইসি না ভাই অনেক মারা যাচ্ছে। আইসিইউটা সরকার যদি একটু বাড়ায় তাহলে আমাদের জন্য, সবার জন্য সুবিধা হবে, ভালো। খুলনায় কমতে শুরু করেছে শনাক্ত ও মৃত্যু হার। ২৪ ঘন্টায় অঞ্চলটিতে মারা গেছেন ১৮ জন। মৃত্যুর মিছিল থামছে না ময়মনসিংহে, একদিনে ১২ জন প্রাণ হারিয়েছেন। করোনার যে ট্রিটমেন্ট হচ্ছেন অনেক ব্যয়বহুল। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে টালমাটাল বরিশাল, একদিনে ১১ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি খারাপের দিকে রংপুরে, আগের তুলনায় বিভাগটিতে মৃতের সংখ্যা বাড়ছে। ২৪ ঘন্টায় ৯ জন মারা গেছেন। সংক্রমণ ও মৃত্যুহার কমতে শুরু করেছে রাজশাহী অঞ্চলে, ২৪ ঘন্টায় ৮ জন মারা গেছেন। আইসিইউতে চাহিদা পর্যাপ্ত পরিমাণে, আমি নিজেও সিরিয়াল দিয়ে আসলাম। করোনার ঝুঁকি বাড়ছে সিলেটেও, ২৪ ঘন্টায় বিভাগটিতে মারা গেছেন ৮ জন। অনেক রোগী আসছে রাত্রে, দেখছি আসে সিট পায় নাই, চলে গেছে, এবং আইসিইউতেও কোনো সিট খালি নাই। ভয়াবহ পরিস্থিতি কুমিল্লায়, একক জেলা হিসেবে সর্বোচ্চ মৃত্যু এই জেলায়। ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। লাবিব হাসান, সময় সংবাদ। আগস্টে এসে দেশে করোনা শনাক্তের হার কিছুটা কমেছে। একইভাবে রাজধানীর হাসপাতালগুলোতেও ভর্তি রোগীর সংখ্যাও কমে এসেছে। তবে হাসপাতালে ভর্তি রোগীদের সুস্থ হয়ে বাসায় ফিরতে আগের তুলনায় অনেক বেশি সময় লাগছে। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, রোগী শনাক্তের হার কমে আসলেও সুযোগ নেই আত্মতৃপ্তির। টানা ৩১ দিন পর মুক্তি মিলছে হাসপাতাল থেকে, এবার ঘরে ফেরার পালা। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি এলাকার বাসিন্দা ৫০ বছর বয়স্ক গৃহিণী ইয়াসমিনের করোনা ধরা পড়ে জুলাইয়ের মাঝামাঝি সময়ে। এক পর্যায়ে জটিলতা দেখা দিলে ভর্তি হন ডিএনসিসি কোভিড হাসপাতালে। হাসপাতালটির আইসিইউতেই কেটে যায় ১৯টি দিন। শ্বাসকষ্ট ছিল, যেমন ওষুধ দিছে অনেক, ওষুধ খেলে ভালো হয়ে যাবো। ৩৬ দিন পর একই হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে স্ত্রী সানোয়ারা খাতুনকে নিয়ে গ্রামের বাড়ি কুষ্টিয়ায় ফিরছেন সাইফুল ইসলাম। হাসপাতালে ভর্তির পর সানোয়ারা খাতুনকে ২ দফায় নিতে হয় আইসিইউতে। করোনা রিপোর্ট পাইছি, অক্সিজেনও ভালো পাইছি, এখন এখান থেকে ডাক্তার ছুটি দিয়েছে। তবে বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীদের অধিকাংশেরই জটিলতা খুব বেশি, যাদের সুস্থ হতে সময় লাগছে আগের তুলনায় অনেক বেশি। ২ মাস ৩ মাস এরকম সময় লেগে যায়। চিকিৎসকরা বলছেন, কঠোর বিধিনিষেধের সময়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ছিল অনেক বেশি। তবে সেই তুলনায় বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা কমে এসেছে কিছুটা।
বেশিরভাগ রোগীরই খুব শ্বাসকষ্ট, জ্বর যাচ্ছে না, অথবা তার বিভিন্ন কোমরবিডিটিস, তাকে সুস্থ করতে বেশ সময় লাগে, যার জন্য আমাদের রোগীগুলি ছুটি দিতেও সময় লেগে যায়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বিধিনিষেধ তুলে দেয় সামনের 1 থেকে 2 সপ্তাহ পর ফের শঙ্কা রয়েছে পরিস্থিতি পাল্টে যাওয়ার। খুলে দেওয়ার পরে যে সংক্রমণটা বাড়বেই, কারণ অবশ্যই মানুষের চলাচল যখন লকডাউন ছিল তার চেয়ে বেশি হবে, কয়েক গুণ বেশি হবে। তাহলে কয়েক গুণ নতুন করে সংক্রমিত হওয়ার আশঙ্কা আছে। এখন সময় বলবে যে এটা আসলে ইম্প্যাক্টটা কত বড়। করোনা মোকাবিলায় বিকল্প নেই স্বাস্থ্যবিধি মেনে চলার, পাশাপাশি বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। চীন থেকে আসলো আরও 10 লাখ ডোজ সিনোফার্মের টিকা। শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ড্রিমলাইনারের চীন থেকে কোভিড টিকার চালান নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিনোফার্মের 10 লাখ ডোজ কোভিড টিকা আনা হয়েছে। এছাড়া আগামী 14 আগস্ট সকালে চীনে টিকা আনতে চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে আরেকটি ফ্লাইট। সিনোফার্মের 7.5 কোটি ডোজ কেনার চুক্তি অনুযায়ী এর আগে 70 লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। পাল্লা দিয়ে বাড়ছে রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। হাসপাতালে যেসব ডেঙ্গু আক্রান্ত শিশুকে নিয়ে আসা হচ্ছে তাদের বেশিরভাগই আসছে দ্বিতীয় স্টেজে। দ্রুত প্লাটিলেট কমে যাওয়ায় শক সিন্ড্রোমে চলে যায় রোগী। এসব গুরুতর শিশুর জীবন বাঁচাতেই বেগ পেতে হচ্ছে। দেরি না করে দ্রুত হাসপাতালে আসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জ্বর হলে ডেঙ্গু টেস্ট করাতে না করাতেই খারাপ অবস্থায় চলে যাচ্ছে রোগীরা। হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখা যায় আক্রান্তদের 40%ই 4 থেকে 14 বছরের শিশু। রাতে জ্বর, সকালে যাই ডাক্তারের কাছে, করোনা নেগেটিভ আসছে, ডেঙ্গু পজিটিভ। জলাবদ্ধতা, অপরিষ্কার বা পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা। অনেকে এলাকায় এডিস মশার উপদ্রবের কারণ জানলেও অনেকে বুঝতেই পারছেন না সন্তানের ডেঙ্গু হবার কারণ কি। আমাদের পাশে একটু ডোবার মতো পানি টানি জমে। রাজারবাগ কোয়ার্টারে থাকি, ওইখানে তো সবসময় ওষুধ দিতেছে, তারপরে কিভাবে হয়েছে বলতে পারবো না। যে জায়গায় থাই পরিবেশ ভালো আছে, তারপরে কোত্থেকে যে কামড়াইছে তা তো জানি না, মশারি টশারি তো টানাই। এবারের ডেঙ্গুর ধারা ভিন্ন। ডেঙ্গুর অন্যান্য সিনড্রোমের সাথে নিঃশ্বাসের কষ্ট, দ্রুত প্লাটিলেট কমে শক সিনড্রোমে পড়ে যাচ্ছে। চিকিৎসকরা বলছেন ক্লাসিক্যাল ডেঙ্গুতে রক্তপাত হয়, তবে রোগী মারা যায় না। তবে হেমোরেজিক ডেঙ্গুতে শক সিনড্রোম এতটাই ঝুঁকিপূর্ণ যে রোগী মারা যাওয়ার সংখ্যা বেড়ে যায় দ্বিগুণ। ডেঙ্গু শক নিয়ে যে পেশেন্টগুলো প্রেজেন্ট করে, এই পেশেন্টগুলো যদি ঠিকমতো ম্যানেজমেন্ট না পায় বা সেগুলো যদি হচ্ছে গিয়ে প্রপারলি যদি তারা টাইমলি হসপিটালে অ্যাডমিট হতে না পারে, সেই পেশেন্ট কিন্তু সেই পেশেন্টের মরবিডিটি কিন্তু অনেক বেশি। সেই পেশেন্টগুলো কিন্তু আসলে আমরা খুব খারাপ স্টেজেই পাই। সবারই আসলে উচিত যে বাচ্চাকে আর্লি যে কোনো একজন পেডিয়াট্রিশিয়ান বা শিশু বিশেষজ্ঞ কাউকে দেখায়া যে বাচ্চাটার অ্যাসেসমেন্ট করা, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করা। চলতি বছরের সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে চলতি মাসেই। 12 দিনে ভর্তি 2776 জন, গত বছরের তুলনায় যা 60 গুণ বেশি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আবাসিক গ্যাস সংযোগ বন্ধ থাকলেও টাকা দিলেই চালু হয়ে যায় সংযোগ। রাজধানী জুড়ে মাকড়সার জালের মতো ছড়িয়ে যাচ্ছে গ্যাসের অবৈধ সংযোগ। টাকার ভাগ যায় প্রভাবশালী আর তিতাসের কর্মকর্তাদের পকেটে। পরিসংখ্যান বলছে শুধু মিরপুরে একটি বস্তি থেকেই তিতাসের লোকসান মাসে কোটি টাকা। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীও স্বীকার করলেন কঠোর ব্যবস্থা নেওয়ার পরও তিতাসের দুর্নীতি বন্ধ করা যাচ্ছে না। সাদাত রহমতুল্লাহ রিপোর্টে বিস্তারিত। মিরপুরের বিশাল এই বহুতল ভবনে রান্নার চুলা গ্যাসে নয়, জলে আলাদিনের চেরাগে। সামনে গ্যাসের সিলিন্ডার বসিয়ে ভবনের অন্য পথ দিয়ে ঢুকেছে অবৈধ গ্যাস সংযোগ। 2013 সাল থেকে আবাসিক ভবনে গ্যাস সংযোগ বন্ধ থাকলেও বন্ধ নেই অবৈধ সংযোগ। মিরপুর, বাড্ডা, উত্তরা, তুরাগ সহ বিভিন্ন এলাকায় অবৈধ সংযোগের জাল ছড়িয়েছে প্রভাবশালী আর তিতাসের অসাধু কর্মকর্তারা। কোথাও কোথাও বাড়িতে সংযোগের চিহ্ন পর্যন্ত নেই, তবুও সংযোগ চলে গেছে ভবনে। অবৈধ এই সংযোগের বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমের উপর চড়াও হন। আচ্ছা, আর কিভাবে চলছে? সিলিন্ডার দিয়ে চলছে। আর লোক আসলে এসে কাইটা তারা ঠিক আছে পরে যে সিলিন্ডার এনে আমরা চালাইতেছি। এই যখন আবাসিক ভবনের অবস্থা, তখন বস্তিগুলোর অবস্থা আরো ভয়াবহ। মিরপুরের 14 নং বস্তি, এখানে অবৈধ সংযোগ রয়েছে প্রায় 2500। এসব বস্তি থেকে মাসে উঠে আসে প্রায় 2.5 কোটি টাকা, যার ভাগ পায় তিতাসের কর্মকর্তারাও। সেখানে সংযোগের দায়িত্বে রয়েছে লিটন নামে এক ব্যক্তি। ঘটনা সব তথ্য, কোনো অসুবিধা নাই, কিছু
মনে করেন বৈধর ভিতরে কিছু অবৈধ এদিক সেদিক কম বেশি আছে। তিতাসের গ্যাস চুরির বিষয়ে মন্ত্রীও যেন অসহায় কর্মকর্তাদের কাছে। নানা সময় কঠোর ব্যবস্থা নিলেও পরিবর্তন হয়নি তিতাসের, স্বীকার করলেন জ্বালানি প্রতিমন্ত্রী। মানুষের ক্যারেক্টার যদি নিজের খারাপ থাকে সেটা ভালো করা মুশকিল থাকে। অনেকগুলো লোককে আমরা রীতিমতো ব্যবস্থা করছি, এদেরকে বের করে দিচ্ছি। অনেক লোকের বিরুদ্ধে তদন্ত চলতেছে। 20% মতো তিতাস এখন আগের থেকে বেটার। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন তিতাসের বিতরণ ব্যবস্থায় পরিবর্তন আনা জরুরি। তারা যে চুরি করে রাষ্ট্রীয় সম্পদ তছরূপ করেছে, রাষ্ট্রীয় ক্ষতি সাধন করেছে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করে তা ক্ষতিপূরণ করার কথা, সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার কথা। গত 5 অর্থ বছরের মধ্যে 2020 সালের এক প্রতিবেদনে সবচেয়ে বেশি সিস্টেম লস বা আর্থিক ক্ষতি 769 কোটি 85 লাখ টাকা দেখিয়েছে তিতাস। বছর বছর তিতাস যে সিস্টেম লস বা ত্রুটিজনিত লোকসান দেখায় তার সিংহভাগের কারণ এ সমস্ত আবাসিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ। মাঠ পর্যায়ে অনুসন্ধান বলছে এসব গ্যাস সংযোগে স্থানীয় প্রভাবশালী এবং তিতাসের কর্মকর্তারা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন তিতাসের লোকসান কমাতে সবার আগে মাঠ পর্যায়ে কর্মীদের স্বচ্ছতা প্রয়োজন। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে সহজাত দক্ষতা ও কূটনৈতিক কৌশলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার 3 বছরে বাংলাদেশকে আন্তর্জাতিক সম্পর্কের সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করান। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন মনে করেন, পরাক্রমশালী শক্তির ছায়ায় আশ্রয় না নিয়ে চিত্রনায়িকা পরিমণি এখন কাশিমপুর কারাগারে। সব শর্ত প্রত্যাখ্যান করে তাকে কারাগারে পাঠান বিচারক। আসামি পক্ষের আইনজীবীর দাবি, 6 দিনের রিমান্ডে বিপর্যস্ত পরীর চিকিৎসার প্রয়োজন ছিল। রাষ্ট্রপক্ষ বলছে, ভয়ঙ্কর মাদক উদ্ধার হওয়ায় তিনি জামিন অযোগ্য। 2 দফায় 6 দিনের রিমান্ড শেষে শুক্রবার দুপুরে আদালতে আনা হয় চিত্রনায়িকা পরিমণিকে। প্রযোজক রাজ, কথিত মডেল মৌ সহ আরও 4 আসামিকেও কোর্টে আনে সিআইডি। তবে রিমান্ডের কোনো আবেদন না থাকায় তাদের বিচারকের সামনে হাজির করা হয়নি। আদালতের গারদখানাতেই রাখা হয় তাদের। এদিন পরিমণি সহ প্রত্যেক আসামির জামিন চেয়ে আবেদন করে তাদের আইনজীবীরা। পরীর জামিন আবেদনে বলা হয়েছে, 6 দিনের রিমান্ডে মানসিকভাবে বিপর্যস্ত তিনি, যে কোনো সময় তার প্যানিক অ্যাটাক হতে পারে, এজন্য তার চিকিৎসা দরকার। আসামি পক্ষের এই আবেদন আমলে নেননি আদালত, পাঠানো হয়েছে কারাগারে। পরীর আইনজীবী বলছেন, তাকে গ্রেফতার এবং মামলা নিয়ে পেছন থেকে কেউ কলকাঠি নাড়ছেন। জামিন পাওয়ার যোগ্য হলেও তিনি পাননি। পরিমণি সেটা বিগত দিনে বলেছে এবং এখনো বলছে যে দেয়ার ইজ এ ফ্যাক্ট বিহাইন্ড দ্য স্কিন, দেয়ার ইজ এ ফ্যাক্ট বিহাইন্ড দ্য স্কিন। সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাদের জামিন হয়নি বলে দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। সে একজন ফিল্ম অ্যাক্ট্রেস, সেটা বড় কথা না। তারা এখানে যাদের কাছে মাদক পাওয়া যাবে এবং মাদকের পরিমাণ বেশি এবং ভয়ঙ্কর ধরনের যে মাদক, এলএসডি, আইস, এই ধরনের মামলা কিন্তু অন্যান্য আসামিদের জামিন হচ্ছে না। এই পর্যায়ে তাদের জামিন পাওয়ার কোনো হকদার নেই। 4 আগস্ট বনানীর বাসা থেকে পরিমণিকে গ্রেফতার। বাহিনীর কেউ অন্যায় করলে তাদের শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সম্প্রতি পুলিশের কয়েকজন কর্মকর্তার কর্মকাণ্ডের বিষয়ে প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী। গতকাল দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। আমাদের পুলিশ বাহিনীও যারা অন্যায় করছেন তাদের আইন অনুযায়ী বিচার হচ্ছে, এটা আপনারা সবাই দেখছেন। আপনি যাদের নাম বলেছেন তারা যদি এটা তদন্তের অধীন, সেই জন্য আমি এই নিয়ে কিছু বলবো না। কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। যদি কেউ অন্যায় করে থাকেন তার বিচার দেশের আইন অনুযায়ী হবে। ম্যাক্সিমাম পুলিশ সদস্য আজকে আমি মনে করি তারা তাদের দায়িত্ব পালন করছে বলেই আজকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের হাতেই হয়রানির শিকার 40% নারী পুলিশ। খোদ পুলিশ সদর দপ্তরের জরিপেই উঠে এসেছে তথ্য। শুধু নৈতিক স্খলন নয়, কোনো পুলিশ সদস্য জড়িয়েছেন ফৌজদারি অপরাধেও। জবাবদিহিতার অভাবে এই অপরাধ প্রবণতা বাড়ছে বলে মনে করেন অপরাধ বিজ্ঞানীরা। এদিকে পুলিশের দায়িত্বশীলরা বলছেন, বিচ্ছিন্ন অপকর্মের দায় নেবে না পুরো বাহিনী। শাকির আহমেদের রিপোর্ট। সম্প্রতি পুলিশ সদর দপ্তর পরিচালিত বাংলাদেশ পুলিশের সংস্কার ও উন্নয়নে মাঠ পর্যায়ের মতামত শীর্ষক এক জরিপ বলছে, কর্মক্ষেত্রে 40% নারী পুলিশ হয়রানির শিকার হন। বৃহস্পতিবার বাগেরহাট পিবিআইয়ের পুলিশ সুপার মোক্তার হোসেনের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে বারবার ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন পুলিশের এক নারী পরিদর্শক।
কদিন আগেই পরিমণিকাণ্ডে নিজেকে জড়িয়ে তুমুল সমালোচনার মুখে মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের এডিসি গোলাম সাকলায়েন শিথিল। ডিএমপি কমিশনার বলছেন, বাহিনীর কোনো কোনো সদস্যের অপেশাদার আচরণে বিব্রত হয় পুলিশ বাহিনী। আইনে এটা অপরাধ না, কিন্তু চাকরিবিধিতে এটা অপরাধ। একজন বিসিএস এর ক্যাডার অফিসার এই ধরনের একটা অনৈতিক সম্পর্কে জড়াবে, এটি কখনোই প্রত্যাশিত না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুধু মুক্তার বা সাকলাইনে নন, আগে নিজ স্ত্রীকে খুন করানোর অভিযোগ ওঠে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের বিরুদ্ধে। আর এক নারীর মাথায় পিস্তল ঠেকিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগে কারাগারে আছেন সাময়িক বরখাস্ত ডিআইজি মিজানুর রহমান। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, জবাবদিহিতার অভাবেই পুলিশ বাহিনীর অনেক সদস্য অপরাধে জড়াচ্ছেন। প্রথমত পুলিশের বা আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি সহ অন্যান্য যে সমস্ত রাষ্ট্রীয় যে অ্যাপারেটাস আছে, তাদের জবাবদিহিতার অবস্থাটা একেবারেই দুর্বল। তাদেরকে আইনের আওতায় আনা উচিত। এছাড়া সাময়িক বরখাস্ত ওসি প্রদীপ কুমারের বিরুদ্ধে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যার অভিযোগ ওঠে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আসলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের পুলিশ বাহিনীও যারা অন্যায় করছেন তাদের আইন অনুযায়ী, তারাও মানুষ, তারাও এদেশের জনগণ, কাজেই তাদের আইন অনুযায়ী তাদেরকেও বিচার হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ থেকে শুরু করে দায়িত্ব পালনের প্রতিটি ধাপে জবাবদিহিতার পাশাপাশি সময়ের প্রয়োজনে বাহিনীতে সংস্কারের পরামর্শ বিশেষজ্ঞদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে লরিকে ট্রেনের ধাক্কার 10 ঘন্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে রাতভর ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ফায়ার সার্ভিস ও রেলওয়ে উদ্ধার তৎপরতায় ভোর 5টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। শুক্রবার সন্ধ্যা 7টা গাজীপুরের মীরের বাজার এলাকায় রেল লাইনে উঠে যাওয়া গ্যাসবাহী লরিতে ধাক্কা দেয় যাত্রীবাহী ট্রেন। এতে দুমড়ে মুচড়ে যায় লরির একাংশ। দুর্ঘটনা কবলিত লরিটি রেল লাইন থেকে সরাতে ফায়ার সার্ভিস কাজ শুরু করলেও বন্ধ থাকে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল। ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন কমলাপুর রেল স্টেশনে আসা যাত্রীরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয় তাদের। বাচ্চা টাচ্চা না থাকলে নিজে হয়তো এটা মেনে নিতে পারতাম, কিন্তু বাচ্চা টাচ্চা নিয়ে একদম ওয়েট করা আমার কষ্ট করে পড়ছে। এটা স্পেসিফিক বলতে পারতেছে না যে কখন আসবে। আমার অসুস্থ মা আছে, ছোট বাচ্চা আছে, এটা তো সবারই ভোগান্তি। তারা তো কিছু ইনফর্ম করেনি। তবে আসলে একটা জায়গার মধ্যে অনেকক্ষণ ধরে বসে থাকা, এটা আমাদের জন্য অনেক বেশি ডিসকমফোর্ট একটা ব্যাপার। এটা আগে ইনফর্ম করা থাকলে বেটার হতো। এটা তো আমাদেরই দুর্ভোগ হচ্ছে, তো আগে জানলে হয়তো বা আলাদা করে প্রিপারেশন নিয়ে আসতে পারতাম। অবভিয়াসলি আমাদের তো একটু সাফোকেশন হচ্ছে, কারণ কখন আসবে একটা বাচ্চা আছে বা রাত হয়ে গিয়েছে। পর্যাপ্ত সময় তারা পেয়েছে, সিদ্ধান্ত আমাদেরকে দেয়নি। এটা তাদের খামখেয়ালি, তাদের গড়িমসি বা তাদের অবহেলার কারণে আমরা শত শত যাত্রী ভোগান্তিতে পড়েছি। যাত্রী ভোগান্তি দূর করতে যে কোনো দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 4 দিনের ব্যবধানে আবারও পদ্মা সেতুর 10 নম্বর পিলারে ধাক্কা লাগলো ফেরির। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। চালকের উদাসীনতায় বারবার দুর্ঘটনার কারণ দাবি নৌ পরিবহন প্রতিমন্ত্রীর। এ ঘটনায় ফেরিটির চালক ও সহকারীকে বরখাস্ত করা হয়েছে। এদিকে শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে রাতে বন্ধ রয়েছে ফেরি চলাচল। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। 4 দিনের ব্যবধানে আবারও পদ্মা সেতুর 10 নম্বর পিয়ারে ফেরির ধাক্কা লেগেছে। মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে শুক্রবার সকাল 6:45টায় ধাক্কা লাগিয়ে দেয় ফেরি কাকলি। এতে ফেরিটির মাঝামাঝি কিছু অংশ ফেটে যায়। এতে পিয়ারের উত্তর পশ্চিম প্রান্তে দাগ পড়ে গেছে। এই নিয়ে 40 দিনের ব্যবধানে পদ্মা সেতুর পিয়ারে 5 বার ধাক্কা খেলো। প্রথমবার 2 জুলাই ধাক্কা খায়। এরপর 20 জুলাই ফেরি শাহ মখদুম 16 নম্বর পিয়ারে, 23 জুলাই 17 নম্বর পিয়ারে শাহজালাল, 9 আগস্ট 10 নম্বর পিয়ারে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ধাক্কা দেয়। ফেরি স্টাফরা দাবি করেন বৃষ্টি ও বাতাস ছিল, সেই সাথে পদ্মায় প্রবল স্রোতের কারণে ফেরিটি সেতুর 11 ও 12 নম্বর পিয়ারের মাঝ দিয়ে আসার কথা থাকলেও 10 নম্বর পিয়ারে গিয়ে ধাক্কা লাগে। পরে ফেরিটি সেতুর 9 ও 10 নম্বর পিয়ারের ভিতর দিয়ে শিমুলিয়া ঘাটে পৌঁছায়। ফেরিটিতে 24টি ছোট যান ছিল, তবে যাত্রী ও পরিবহনের কোনো ক্ষতি হয়নি। প্রচণ্ড বাতাস এবং বৃষ্টি ছিল, স্রোতের কারণে মাস্টার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায়। ঝড় বৃষ্টির কারণে জাহাজ কন্ট্রোল করতে পারেনি, তখন ফিলার উপরে পড়ছে। ট্র্যাকারে চেক করে দেখলাম যে আজকে কাকলি ফেরিটা আড়াআড়ি ক্রস করেছে,
কোনাকুনিভাবে, সে সরাসরি এসে পারপেন্ডিকুলার করে নাই, যার জন্য এটা একটা কারণ। নৌ পরিবহন প্রতিমন্ত্রী পদ্মা সেতু দুর্ঘটনাস্থল ও মাঝিকান্দির ঘাট এলাকা পরিদর্শন করেন। প্রতিমন্ত্রী বলেন, এমন ঘটনায় সেতুর ন্যূনতম ক্ষতি হবে না। আমরা অনেকগুলো পদক্ষেপ নিচ্ছি, তারপরেও আজকেও একটা ঘটনা ঘটে গেছে। হালকা হলেও আমরা এটা হালকাভাবে দেখতেছি না। আমাদের কাছে যেটা প্রতীয়মান হয়েছে, কিছুটা অসচেতনতা, উদাসীনতা এখানে কাজ করেছে। তবে ফেরি চালকের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানান প্রতিমন্ত্রী। ফেরি কাকলি ছিল ফিটনেসবিহীন। পদ্মা সেতুতে ফেরির ধাক্কা যেন থামছেই না। জুলাই মাসে 3 দফা ধাক্কার পর আগস্টের 9 তারিখে চতুর্থ ধাক্কা নিয়ে যখন আলোচনা চারিদিকে, তখনই পঞ্চম ধাক্কাটি লেগেছে সেতুর 10 নম্বর খুঁটিতে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এদিকে পদ্মা সেতুর খুঁটিতে বারবার ধাক্কা শুধু চালকের অদক্ষতা বলে উড়িয়ে দেওয়া যাবে না। এর মধ্যে ষড়যন্ত্র আছে কিনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বিকেলে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এই পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনো পদ্মা সেতু পেছনে লোক লেগে আছে, দেশে বিদেশে লেগে আছে। যেভাবে পদ্মা সেতু কেন বারে বারে আঘাত পাচ্ছে, কি কারণে? এখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা, কোনো অন্তর্ঘাত আছে কিনা, সেটা আজকে তদন্ত করে দেখতে হবে। বঙ্গবন্ধুকে অস্বীকার করে যারা এদেশে রাজনীতি করছে তাদের রাজনীতি চিরতরে বন্ধ করে দেওয়া উচিত বলে মনে করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গতকাল শোক দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। ৭৫-এর হত্যাকারীদের অনুসারীরাই বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে স্বীকার করে না বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। স্বাধীনতার ৫০ বছর পরও আমাদের দেশে বঙ্গবন্ধুকে অস্বীকার করে রাজনীতি করা হয়, বঙ্গবন্ধুকে অস্বীকার করা হয়, এটি বন্ধ হওয়া দরকার। বাঙালি ইতিহাসে প্রথম জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, তাকে অস্বীকার করা হয়। এটি যারা করে তাদের রাজনীতি এই দেশে চিরতরে বন্ধ হওয়া প্রয়োজন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান সরাসরি জড়িত ছিলেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। গতকাল দুপুরে এক শোক সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে একথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান বলেন, জাতির পিতাকে হত্যার পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্র কাজ করেছে। বঙ্গবন্ধু হত্যাকারী যারা, তারা জিয়া রহমানের সাথে কথা বলেছে, জিয়া রহমান তাদেরকে পরিষ্কার বলেছেন আমি তোমাদের সাথে আছি। বিভিন্ন সাক্ষীর জবানবন্দিতে যে সমস্ত কথাবার্তা এসেছে, তাদের জিয়া রহমান এই ঘটনার সাথে, এই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত, সম্পৃক্ত। এবং চার্জশিট দেওয়া হয়েছে জিয়া রহমানের মৃত্যুর পর। মোস্তাক, মাহবুব আলম চাষী এবং জিয়া রহমান যদি জীবিত থাকতেন তাহলে তাদের নাম চার্জশিটে আসতো। যেহেতু তারা মৃত ব্যক্তি, সেহেতু তাদের বিরুদ্ধে চার্জশিট হয় নাই। বঙ্গবন্ধুকে হত্যা করার শুধুমাত্র এই কয়েকজন গুটি কয়েক পথভ্রষ্ট সেনা কর্মকর্তা নয়, এর পেছনে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র, এর পেছনে রয়েছে সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র। কারণ সাম্রাজ্যবাদীরা তারা চিহ্নিত করেছিল বঙ্গবন্ধু সাম্রাজ্যবাদীদের পক্ষে নয়, বঙ্গবন্ধুর শোষকের পক্ষে নয়। ভোরের সময় আরও থাকছে। ময়মনসিংহে অনুমোদন ছাড়াই এলজিইডির পাকা সড়ক কেটে বসানো হচ্ছে পাইপলাইন। 2 মাসের বেশি সময় পর থানায় জিডি করে দায় সেরেছেন উপজেলা প্রকৌশলী। মুন্সিগঞ্জের ধলাগাঁও বাজারে ভোরে বসে কাঁকরোলের হাট। আশেপাশের বিভিন্ন অঞ্চলের পাইকাররা আসেন এই তাজা কাঁকরোল কিনতে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, জাফর, এই ধলাগাঁও বাজার হচ্ছে একটি ঐতিহ্যবাহী বাজার। এখানে কিন্তু কাঁকরোলের হাট বসেছে। আশপাশে কৃষকরা বিপুল পরিমাণ কাঁকরোল যে তারা আবাদ করেছেন সেগুলি কিন্তু ভোরবেলা এই হাটে নিয়ে এসছেন। এবং ভোর থেকে আমরা যখন আসছি, এই ভোরে দেখতে পাচ্ছি যে আলো ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু কৃষক এখানে কাঁকরোল নিয়ে এসছেন এবং এই কাঁকরোলগুলো যে তারা এখানে এসে পাইকারি বিক্রি করছেন। এবং এখানে বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু কৃষক বা পাইকাররা এসে এই কাঁকরোল শুধু এই মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জ শহর নয়, আশপাশের এলাকাতেও কিন্তু কাঁকরোল প্রচুর বিক্রি হচ্ছে এবং এখানে এই আবহাওয়ার অনুকূল থাকবার কারণে এবং স্থানীয় কৃষি বিভাগ বলছেন যে ভৌগোলিক কারণে এখানে প্রচুর কাঁকরোল আবাদের সম্ভাবনা এবং এখানকার কৃষক কিন্তু বিস্তীর্ণ জমিতে সেই কাঁকরোল আবাদ করেছেন। এই কাঁকরোল যে এই একটা জনপ্রিয় সবজি এখন এখানে, সেই কারণে কিন্তু এই ধলাগাঁও বাজারে যে হাট, এই হাটে প্রতিদিন ভোরবেলা এরকম কাঁকরোল উঠছে এবং কৃষক বলছেন যে কদিন আগেও এই কাঁকরোলের দাম ছিল কেজি প্রতি 40 টাকা, কিন্তু এখন সেই কাঁকরোলের দাম কিন্তু 15 থেকে 22 টাকায় নেমে এসছে। তারা বলছেন যে এই কাঁকরোল এত বেশি আবাদ হয়েছে এখানে, সে কারণে বাজারে সরবরাহ বেশি থাকার কারণে এই চাহিদা তুলনামূলক কম এবং তারা বলছেন যে কাঁকরোলের যে এখানকার চাহিদা, পাইকারদের চাহিদা, সেই চাহিদার চেয়ে বেশি উঠে যাচ্ছে, সেই কারণে কিন্তু দাম পড়ে যাচ্ছে এবং এই পড়ে যাওয়ার সম্পর্কে তারা বলছেন যে তাদের যে আবাদের খরচ, সে খরচটা উঠছে না এবং এই খরচ না উঠবার কারণেই কিন্তু কৃষক নানা রকম হতাশার কথা বলছেন যে তারা এই কাঁকরোল থেকে বিপুল পরিমাণ যে আয় করবার একটা স্বপ্ন ছিল, সেটি কিন্তু চ্যালেঞ্জে তৈরি হয়েছে এবং তার এই কাঁকরোল নিয়ে যে পর্যাপ্ত দাম, সেই দামের বিষয়টি বলছেন যে রাজধানী ঢাকা সহ নানা অঞ্চলে যে এই কাঁকরোল সরবরাহ হচ্ছে, এই সরবরাহ হওয়া সত্ত্বেও যে কাঁকরোলের দাম তারা পাচ্ছেন না এবং এত কমে যাওয়া, কোনো বছরই তারা বলছেন যে কোনো বছরই কিন্তু কাঁকরোলের দাম এত কমে আসেনি। তো আমরা এখানে এই যে কাঁকরোল বিক্রেতা আছেন, যিনি কৃষক, আমরা তার সঙ্গে কথা বলছি যে আপনি বলুন যে এই কাঁকরোল দাম কেন পড়ে গেল, একটু বলবেন আমাদের? কাঁকরোলের দাম লকডাউনে খাইছে আর পাইকার পত্র আসে না, আমাকে ব্যস্ত অসুবিধা হয়, অনেক 15, 16, 18 টাকা কেজি কাঁকড়ি হয়ে গেছে। আগে 40 টাকা কেজি আসছিল, বেচছি অনেক 15, 16 টাকা 18 টাকা কেজি হয়ে গেছে। কতটুকু জমিতে কাঁকরোল চাষ করেছেন? আমি 4 ঘন্টা জমিনে করছি, বর্তমানে পড়া এসে বৃষ্টি বাদল নষ্ট হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। তো কৃষক বলছিলেন যে 4 ঘন্টা, মানে স্থানীয়ভাবে 4 ঘন্টা হচ্ছে 28% জমি, সেই জমিতে তিনি কাঁকরোল চাষ করেছেন এবং প্রচুর কাঁকরোল আবাদ হয়েছে, কিন্তু বৃষ্টির অভাব সহ বিভিন্ন চ্যালেঞ্জের কারণে তার কাঁকরোল কিছু ক্ষতি হয়েছে, তারপর কিন্তু তার পর্যাপ্ত কাঁকরোল এখনো জমিতে রয়েছে এবং সেগুলো কিন্তু প্রতিদিন তিনি হাটে নিয়ে আসছেন এবং প্রতিদিন এই হাটে কাঁকরোল বিক্রি করে কিন্তু তার পরিবার পরিজন চালাচ্ছেন এবং তারা বলছেন যে এখানে অন্যান্য ফসলের আবাদ তারা করতেন, কিন্তু এবার কিন্তু সেই ফসল না করে তারা এবার কাঁকরোল চাষ করেছেন এবং কাঁকরোলের বাজার ভালো থাকবার কারণে এবং বাজারে প্রচুর কাঁকরোলের চাহিদার কারণে কিন্তু এই কাঁকরোল চাষটা তারা বাড়িয়েছেন এবং স্থানীয় কৃষি বিভাগের যে তত্ত্বাবধানে এখানে এই কাঁকরোল চাষ করেছেন এবং এখানে যে কাঁকরোল, আরেকজন কাঁকরোল চাষী কৃষকের যদি আমরা কথা বলি যে এই কাঁকরোলের যে বাজার, সেই আবার ওই যে এখানে যে বিশেষ কঠোর বিধিনিষেধ, আছে বিধিনিষেধ কারণে কিন্তু তারা এই কাঁকরোলকে দাম পড়ে যাওয়ার জন্য তারা দুষছেন যে এই বিধিনিষেধের কারণে এখানে পর্যাপ্ত ক্রেতা আসতে পারছেন না এবং সেই ক্রেতা না আসবার কারণে কিন্তু চ্যালেঞ্জ তৈরি হয়েছে এবং আপনারা দেখছেন যে প্রচুর লোকজনের ভিড় এই বাজারে কাঁকরোল কিনতে, যে বিভিন্ন অঞ্চলের মানুষের যে পদচারণা, সেটি কিন্তু এখানে বেড়ে চলেছে এবং এখানে স্বাস্থ্যবিধির কিন্তু কোনো বালাই নেই। আপনারা দেখছেন যে অনেকে মাস্ক পর্যন্ত পরছেন না এবং সেই কারণে কিন্তু এখানে এই যে বাজারটি রয়েছে, ওই ঐতিহ্যবাহী বাজার, সেই বাজারের যে হাট বসছে, সেইখানে কিন্তু স্থানীয় প্রশাসন যে আছে বা এখানকার যে বাজার কমিটি, তারা কিন্তু এই হাটে যে স্বাস্থ্যবিধি, এই যে ঠিক রাখার বিষয়টি, সেটি কিন্তু তারা লক্ষ্য রাখছেন না। আপনারা দেখছেন যে অনেকে কিন্তু মাস্ক পর্যন্ত পরেননি এবং এই যে করোনার চারিদিকে যে মৃত্যুর মিছিল, সেগুলোকে কিন্তু তারা তোয়াক্কা না করেই এই হাটে এভাবে আসছেন এবং তাদের স্বাস্থ্যবিধি নিয়ে এখানে যাদের দেখভাল করবার কথা, তাদেরও কিন্তু আমরা এখানে তেমন কোনো পদচারণা দেখছি না। সেই কারণে কিন্তু এখানে সাধারণ কৃষক এবং অন্যান্য অঞ্চল থেকে যে পাইকাররা আসছেন, তাদের মধ্যে কিন্তু সংক্রমণ ঝুঁকি বেড়ে যাচ্ছে
এবং এখানকার কৃষকরা বলছিলেন যে তারা যে এখানে আবাদ করেন, এবং আপনারা জানেন যে এই মুন্সিগঞ্জ তথা বিক্রমপুর, রামপাল এবং আশপাশের এলাকাগুলোতে প্রচুর সবজি আবাদ হয়, এবং এই সবজি আবাদের কারণে কিন্তু তাদের 12 মাস মানে বর্ষা গ্রীষ্ম সব মৌসুমে তারা এই সবজি আবাদ করেন, এবং সেই সবজি কিন্তু শুধু দেশেই নয়, দেশের বাইরে কিন্তু বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে, এবং সেই এখানকার সবজি কিন্তু বিষমুক্ত সবজি, এবং এখানে তারা কিন্তু জৈব সার ব্যবহার করে এইসব সবজি উৎপাদন করে থাকেন, এবং এই সবজির কদর এই কারণে কিন্তু অন্য অঞ্চলের চাইতে বেশি, এবং এই যে সবজি এইকে ঘিরে কিন্তু এখানে বড় একটি অর্থনীতি চাঙ্গা হয়েছে, এবং তারা বলছেন যে ঢাকায় বিষমুক্ত যে সবজির বাজার রয়েছে সেখানেও কিন্তু এখানকার সবজি নিয়ে সেখানে সরবরাহ করা হচ্ছে। তো এই ছিল মুন্সিগঞ্জে কাকরোলের হাটের সবশেষ খবর। জাফর। মুন্সিগঞ্জের ধলাগাঁও থেকে কাকরোলের বাজারের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সাগর ও উপকূলে ধরা পড়ছে প্রচুর ইলিশ, সরগরম হয়ে উঠেছে চাঁদপুরের বড় স্টেশন পাইকারি মাছ বাজার। দাম ভালো পাওয়ায় খুশি জেলে ও ব্যাপারীরা। ফারুক আহমদের তথ্য ও নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে রিপোর্ট। ক্রেতা বিক্রেতার হাক ডাকে জমজমাট ইলিশের পাইকারি বাজার চাঁদপুরের বড় স্টেশন। আকার ভেদে থরে থরে সাজানো ইলিশের চাক। সাগর ও উপকূলীয় এলাকার নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ছে, আর দাম ভালো পাওয়ার আশায় জেলে ও ব্যাপারীরা ইলিশের চালান নিয়ে সরাসরি এখানে ছুটে আসছেন। প্রতিদিন কয়েক হাজার মন ইলিশ বিক্রি হচ্ছে বড় স্টেশনের এই পাইকারি বাজারে। এখান থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে চলে যাচ্ছে ইলিশের চালান। বরিশালে যে মাছটা ধরি, বরিশালের এদিকে মনে করেন না মাছের দামটা একটু কম, তাই আমরা গাড়ি দিয়ে চাঁদপুরে নিয়ে আসি। চাঁদপুরে একটু রেটটা ভালো পাওয়া যায়, দাম ভালো দেখি আমরা সাগরের মাছটা চাঁদ বললে। দীর্ঘদিনের মন্দাভাব দূর হওয়ায় খুশি পাইকার ও ব্যবসায়ীরা। ইলিশের সরবরাহ বেড়ে যাওয়ায় ভালো দাম পেয়ে লোকসান কাটিয়ে ওঠার প্রত্যাশা তাদের। একটা মাছ আছে 500 থেকে 600, ওই মাছটা চলতেছে 24,000 25,000, মানে 600 থেকে 625 টাকা। আর একটা মাছ আছে বড় 1 কেজির উপরে, ওটা হলো 40-42,000, 1000 থেকে 1050 টাকা কেজি চলতেছে। উপকূলীয় জেলা থেকে আজকে 2-3 দিন ধরে মাছের পরিমাণ, মাছের সরবরাহ কিছুটা বেড়েছে। তো আশা করি আমরা এভাবে যদি কন্টিনিউ করে আমাদের যে লোকসান ছিল, আমরা যে লোকসানের মুখে ছিলাম, সেটা আমরা রিকভার করতে পারবো। পাইকারি এই মাছের মোকামে প্রতিদিন 1.5 থেকে 2,000 মন ইলিশ সরবরাহ হচ্ছে। সময় সংবাদ, চাঁদপুর। এদিকে বৈরী আবহাওয়ার কারণে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে না পারায় হতাশ চট্টগ্রামের ফিশারি ঘাটের জেলেরা। তবে ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশা তাদের। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। ইলিশের এই ভরা মৌসুমে ট্রলার ভর্তি রূপালী ইলিশ নিয়ে ফেরার কথা জেলেদের, কিন্তু সাগরের আবহাওয়া প্রতিকূল, তাই গভীর সমুদ্রে যেতে না পারায় কিছু মাছ নিয়ে হতাশ হয়ে ফিরছেন চট্টগ্রামের ফিশারি ঘাটের জেলেরা। আবার আবহাওয়া খারাপ, সমুদ্রের নাইমে টাইমে যায় মাছ পায় না, নদীতে কম মাছ সিজন, কিন্তু মাছের কিন্তু মাছটা নদীতে কম। একটা বড় 3 লাখ টাকার বাজার নিয়ে যা মাছ নিয়ে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা মাছের মাছ কম। বোর্ডের মধ্যে যেগুলো মাছ আনতেছে বাজার করতে হয় নাই, আর যেটা ভাবছি 10 লাখ টাকার বাজার যেটা পায় না, এটা একদম পায় নাই। সরবরাহ কম থাকায় ঘাটের হাতে গোনা কয়েকটি আড়তে কিছু ইলিশ দেখা গেলেও দাম আকাশছোঁয়া। মানভেদে ছোট ইলিশ 500 থেকে 600 আর বড় ইলিশ বিক্রি হচ্ছে কেজি 1100 থেকে 1200 টাকায়। ব্যবসায়ীরা বলছেন মাছ গভীর সমুদ্রে চলে গেছে, তাই মাছের আকাল। তবে এখন কম পাওয়া গেলেও ইলিশের সুদিন আবার ফিরবে বলে জানান তারা। 1 কেজি বড় সাইজের হইলে 500-550 টাকা চলে, তারপরে একবারে বড় মাছ যখন 1200-1300 টাকা চলে। বছর আবার ইন্ডিয়াতে প্রচুর মাছ আছে, কিন্তু এখন আমাদের জেলেরা মাছ দেখা পাচ্ছে না, যা পাচ্ছে খুব অল্প। চট্টগ্রামের এই ফিশারি ঘাটের 150 আড়তে অন্যান্য বছর ইলিশের এই ভরা মৌসুমে প্রতিদিন কয়েকশো টন ইলিশ বিক্রি হয়। ইলিশের এই ভরা মৌসুমে জেলেরা দল বেঁধে সাগরে গিয়ে ট্রলার ভর্তি ইলিশ আনলেও এবার ভিন্ন চিত্র। তারা বলছেন সাম্প্রতিক সময়ে বন্যা আর আবহাওয়ার কারণে সাগরে মাছ পাওয়া যাচ্ছে না। চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে শফিকুল আলম, সময় সংবাদ। বৃষ্টি বাদলের অজুহাতে চড়া রাজধানীর সবজি বাজার। আমদানির পরও বাজারে কমছে না কাঁচামরিচের ঝাঁঝ। 2-1টি ছাড়া বেগুন, দেশি শসা, টমেটো, গাজর, করলা সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 টাকার ওপরে। আমদানির পরও বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে। কমেছে ইলিশের দাম, তবে হোটেল রেস্তোরাঁ খোলায় কেজিতে 20 টাকা বেড়েছে সব ধরনের মুরগির দাম।
বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থানে ক্ষেত নষ্ট হয়, হঠাৎ করে বাজারে বাড়তে থাকে কাঁচামরিচের দাম। রাজধানীর বাজারে খুচরা পর্যায়ে কেজি প্রতি দাম ছাড়াই 200 টাকা। কাঁচামরিচের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে শুরু হয়েছে আমদানি, তবুও দাম আটকে আছে 180 টাকায়। কাঁচামরিচ নাই তো, ইন্ডিয়ানরাও আসে নাই, এই কারণে কাঁচামরিচের দামটা একটু কেজিতে 50-60 টাকা বেশি। কাঁচামরিচ ছাড়াও চড়া দামে বিক্রি হচ্ছে অন্যান্য সবজি। বেগুন, দেশি শসা, উস্তা, ঝিঙা, গাজর বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজি দরে। টমেটো বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। দাম চড়া হলেও বেশিরভাগ সবজির সরবরাহ পর্যাপ্ত রয়েছে বলে জানালেন বিক্রেতারা। সবজি আছে, সবজি হাউসফুল আছে, কোনো সমস্যা নেই, সবজির কোনো শর্ট নাই। টমেটো নিলাম 120 টাকা, আর শসা নিলাম দেশি 80 টাকা। কাঁচামরিচ 250 গ্রাম রাখছে 40 টাকা, ধনেপাতা 10 টাকা। আমাদের মতন মানুষের জন্য বেশি আর কি, শুক্রবারের দিন একটু বেশি থাকে। যোগান বাড়ায় কমেছে ইলিশের দাম। 1 কেজি বা তার বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1000 টাকায়। 800 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 700 টাকায়। তবে বেলে, ট্যাংরা, বাইম সহ বেশিরভাগ ছোট মাছই বিক্রি হচ্ছে কেজিতে 600 টাকার উপরে। বাইম মাছ 900 টাকা করে কেজি, এগুলো আগে ছিল হলো 800 টাকা, 850 টাকা। মিডিয়াম সাইজের ইলিশ 650 থেকে 700তে পাওয়া যাচ্ছে, এবং একটু বড় সাইজের ইলিশগুলো আপনার 1000-1200তে পাওয়া যাচ্ছে, যেটা আগে ছিল 1700-1800 টাকা। দাম একটু কমতে কাস্টমারের চাহিদা বেশি, কাস্টমারও নিতেছে, আগে যে একটা কিন্তু আলে আলে কিনে। এদিকে হোটেল রেস্তোরাঁ খোলায় চাহিদা বেড়েছে মুরগির। এতে কেজিতে 20 টাকা বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে 130 টাকা কেজি দরে। ব্রয়লার 130 টাকা, সোনালী 220 টাকা, আর লালটা হলো আপনার 220 টাকা, দেশি হলো 420 টাকা কেজি। অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম, বিক্রি হচ্ছে যথাক্রমে 600 ও 850 টাকা কেজি দরে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। শিমুলিয়া বাংলা বাজার নৌ রুটে ফেরি চলাচল সীমিত করায় পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ। নেই স্বাস্থ্যবিধির বালাই। এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ, জাফর, তো পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে এই মুহূর্তে একদম 0 পয়েন্ট থেকে 3 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ একটি সারি রয়েছে, যে সারির যানবাহনগুলোর কথা যদি বলি, এখানে সেই ক্ষেত্রে কিন্তু বাস এবং ট্রাক রয়েছে, এবং কি শিবালয় থানা পুলিশের যে ব্যবস্থাপনায় তারা কিন্তু একদম এখান থেকে 7 কিলোমিটার দূরে অতিরিক্ত যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনকে সামাল দেওয়ার জন্য তারা কিন্তু যে আরিচা রুটে ওই যানবাহনগুলোকে, শুধু ট্রাক বাড়ি যানবাহনগুলোকে সারিবদ্ধ করে রাখা হচ্ছে। ওখান থেকে কিন্তু তারা বাছাই করছে আসলে এটা জরুরি ভিত্তিতে কোন যানবাহনগুলোকে আসলে ঘাট পার করা হচ্ছে, অর্থাৎ ওই সংযোগ করে বেশ সময় ধরে ওই যানবাহনকে রাখা হচ্ছে, যেগুলোতে আসলে কাঁচামাল নেই এবং একটু প্রচুর দ্রব্য কম রয়েছে। এই চিত্রই বলে দিচ্ছে আসলে পাটুরিয়া দৌলতদিয়া রুটে, শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে এই যে যানবাহন সীমিত করার কারণে এই রুটে কতটা আসলে যানবাহন এবং যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমি যদি আরেকটু বলি যে এখানে যে যানবাহন এবং যাত্রী এসেছে, সরকার যেহেতু এইটা রোডটি ব্যবহার করার জন্য সুপারিশ করছে, তো সেই ক্ষেত্রে এই রোডে কিন্তু সেই হারে ফেরি বৃদ্ধি করা হয়নি। এছাড়াও কিন্তু এখানকার যারা বাস চালক রয়েছে তারা কিন্তু 3-4 ঘন্টার মধ্যেই পার হয়ে যেতে পারছে, তারপরেও কিন্তু যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে। কিন্তু ট্রাক যারা শ্রমিক রয়েছে তাদের কিন্তু যে বিষয়টি রয়েছে, তাদের দুর্ভোগটা চরম আকার ধারণ করেছে। তারা 2 দিন, 3 দিন, 4 দিন ধরে কিন্তু এই ঘাট এলাকায় অপেক্ষা করছে। আমি যদি বলি যে এই মুহূর্তে যারা এখানে রয়েছে, একজন যাত্রীর সাথে যদি কথা বলি, তো আসলে জানতে চাবো যে এই যে দীর্ঘ সময় আপনি কখন এসেছেন এবং সেই ক্ষেত্রে আসলে কি কি দুর্ভোগ আপনার হচ্ছে। জি, থ্যাংক ইউ আপনাকে। আমি রাত 3টার দিকে এখানে এসে পৌঁছেছি, এখনো আমি পার হতে পারিনি। ফজরের নামাজ এখানেই পড়েছি, আর কখন পার হতে পারবো সেটাও আল্লাহ ভালো জানে, আমাদের নলেজের বাইরে টোটালি। আমার পিছনেও অনেক গাড়ি রয়েছে, সামনেও অনেক গাড়ি রয়েছে। আর যেটা বলছেন একটু আগে যে ট্রাক শ্রমিকদের দুর্ভোগটা বেশি, তবে মানুষের মধ্যে একটু স্বস্তি ফিরে এসেছে যে তারা অ্যাভেলেবেল গাড়ি পাচ্ছে, তাদের ট্রাভেল করা একটু আগের তুলনায় সহজ হয়েছে এবং ভাড়াটাও আগের মতো সহনীয় পর্যায়ে এসেছে। এটা একটি ভালো দিক।
ধন্যবাদ আপনাকে। তো আপনি শুনছিলেন যে জাফর, যে এই যে মানুষের দুর্ভোগ, কেউ আমি অনেকের সাথে যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে কেউটা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা ধরে কিন্তু এই যানবাহন গুলোতে বসে আছে, তারা কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছে। কিন্তু আরেকটি কথা বলা দরকার, এই যে পাটুরিয়া দৌলতদিয়া নোটের উন্নয়ন কাজের জন্য 1300 কোটি টাকা কিন্তু সরকার এর থেকে পাশ করে দিয়েছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তার 1 টাকারও কাজ হয়নি। যদি সেইটা কাজটি সম্পূর্ণ হয় তাহলে কিন্তু ফেরি বিদ্যুৎ, ঘাট সংকট এইগুলো কিন্তু নিরসন হওয়া সম্ভব। কিন্তু এখানে যারা সংশ্লিষ্টরা মনে করছে এই কাজটা জরুরি ভিত্তিতে করা উচিত, কারণ সেই ক্ষেত্রে যেহেতু এটা শিমুলিয়া কাঁঠালবাড়ি রোডটা সমস্যা হচ্ছে এবং এই রোডেই বেশি যানবাহন পার করার জন্য আসলে সুপারিশ করা হচ্ছে ওই শিমুলিয়া বাংলা বাজার রোডের পক্ষ থেকে, কর্তৃপক্ষের পক্ষ থেকে। সেই ক্ষেত্রে একটি বিষয়, এই যে দুর্ভোগ দুর্দশা ট্রাক শ্রমিকদের এবং ব্যবসায়ীদের কথা যদি বলি, আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারটা আসলে ভিতরটা কান্না করে আসছে, বলে সে তারটা মালটা পৌঁছাবে গতকাল, তা আজও পৌঁছাইতে পারেনি। কারণ হচ্ছে কি, যদি এই যে সময়টা তার লেট হয়, তার সাথেও কিন্তু আসলে এই যে যানবাহনের যে খরচ, যানবাহনের যে বিষয়গুলো, সেগুলো কিন্তু বৃদ্ধি পায়, যার জন্য কিন্তু দ্রব্যমূল্য তার বৃদ্ধি পাচ্ছে, যার কারণে কিন্তু আসলে এই পাটুরিয়া দৌলতদিয়া নোটে একটা উন্নয়ন কাজটা জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে 3টি ফেরি রুটে বৃদ্ধি করা হয়েছে, তা কিন্তু যথেষ্ট নয়। কারণ হচ্ছে কি, 2টি ঘাটের যে যানবাহন একটি ঘাটে চলে এসেছে এবং সেই ক্ষেত্রে এখন এইটা সাইডটা কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ প্রশাসনের সাথে আমি কথা বলেছি, তারা কিন্তু এখানে পুলিশ সদস্য বৃদ্ধি করেছে এবং সাদা থেকে শুরু করে একটা পোশাকধারী পুলিশও রয়েছে, যার কারণে কিন্তু তারা আইন শৃঙ্খলা বিষয়টা কঠোরভাবে তারা দেখছে। তো এখানকার যিনি ট্রাফিক বিভাগে রয়েছে KM মিরাজ এর সাথে আমি কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছে আসলে এই যে বিষয়টা 3-4 দিন ধরে চলছে, তারা কিন্তু যে পুলিশ সদস্য রয়েছে তাও কিন্তু একটু কম রয়েছে। তারা এই পুলিশ সদস্য দিয়েই তারা কিন্তু এই যে ব্যাপক গাড়ি, অর্থাৎ কমপক্ষে যে গাড়িগুলো আসতেছে তাদের শৃঙ্খলা রাখার জন্য তারা চেষ্টা করছে। আমি ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, ঘাট কর্তৃপক্ষ বলছে এই যে যানবাহনগুলো আসলে অতি পচনশীল দ্রব্য এবং কি জরুরি ভিত্তিতে পার করা উচিত, তারা কিন্তু পুলিশের মাধ্যমে তা বাছাই করে তা কিন্তু পার করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তারপরেও কিছু যানবাহন কিন্তু আটকে যাচ্ছে, কারণ হচ্ছে অতিরিক্ত যানবাহন। আরেকটি কথা না বললে না, আজকে কিন্তু ছুটি রয়েছে এবং আগামীকালও কিন্তু 15ই আগস্ট উপলক্ষে সরকারি ছুটি রয়েছে, যার জন্য কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়েছে। মানুষও কিন্তু বেশি তাদের ছুটি পেয়ে বাড়ির দিকে ছুটছে, যার জন্য গিয়ে চাপটা বেশি হয়েছে। পাটুরিয়া দৌলতদিয়া রুটে মোট 17টি ফেরি চলাচল করছে। এই ছিল আমার কাছে জাফর সর্বশেষ। নওগাঁয় বিদ্যুৎ উপকেন্দ্রের কন্ট্রোল রুমে হঠাৎ বিস্ফোরণে পুড়ে গেছে সাবস্টেশন। এতে জেলা সদর সহ 4টি উপজেলা 18 ঘন্টা ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার পর স্বাভাবিক হয় পরিস্থিতি। আকস্মিক দুর্ঘটনার কারণ খুঁজতে 4 সদস্যের কমিটি করা হয়েছে। নওগাঁর কাঁঠালতলী এলাকায় নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই নেসকোট সাব স্টেশন। শুক্রবার ভোর 6টায় এই সাব স্টেশনের কন্ট্রোল রুমে হঠাৎ বিকট শব্দে আগুন ধরে যায়। এতে কন্ট্রোল রুমের পুরো ইউনিট পুড়ে যায়। মুহূর্তেই জেলা শহর ছাড়াও 4টি উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সকাল থেকেই পুড়ে যাওয়া কন্ট্রোল রুম মেরামতের চেষ্টা করলেও বিদ্যুৎ বিভাগ বলছে হঠাৎ এই দুর্ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে। সাবস্টেশনটা যেহেতু পুরাতন, এর প্রত্যেকটা কম্পোনেন্ট অত্যন্ত পুরাতন, এটা রিপেয়ার মেনটেন করে কাজ করে আমরা চালাই, চলে ভালো। অত্যাধিক বর্ষার কারণে এখানে ট্রেনসে অনেক সময় পানি জমে নিচে, পানির কারণে কিছু ভ্যাপার টেপার হয়ে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট অনেক সময় হতে পারে। এই ব্যাপারে আমরা কমিটি তৈরি করেছি, কমিটি এর কারণ নির্ধারণ করবে কেন এটা হয়েছে। নিভাতে অল্প কিছু ক্ষতি হয়ে গেছে, লোকজন সকাল থেকে কাজ করছে একটানা। এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় চরম দুর্ভোগ নেমে আসে জনজীবনে। মাঝে মধ্যে এই ট্রান্সমিটার নষ্ট হয়, বিদ্যুতের খুব সমস্যা হয়। বিদ্যুৎ বিভাগ জানায় 33,000 ভোল্টের এই উপকেন্দ্রে 3টি কন্ট্রোল রুম রয়েছে। এর মধ্যে বিস্ফোরণে 2টি ইউনিটের 12টি কন্ট্রোল প্যানেল পুড়ে গেছে। এমআর রকি, সময় সংবাদ,
নওগাঁ। এবার সবজি চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গারা। আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি ক্লাস্টারের সামনে এখন নানা ধরনের সবজি গাছ আর ফলনও হয়েছে ভালো। আগামী 6 মাসের মধ্যে নিজেদের চাহিদা মিটিয়ে আশপাশের উপজেলাগুলোতেও ভাসানচরে উৎপাদিত সবজি বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 1 লাখ রোহিঙ্গার জন্য গড়ে তোলা ভাসানচরের 1100 ক্লাস্টারের যেদিকে চোখ যায় পুরোটাই এখন সবুজে সবুজ। নানা জাতের লতায় ছেয়ে গেছে পুরো ক্লাস্টার, আর লতার মাঝে উকি মারছে লাউ, চাল কুমড়া, কাকরোল, করলা, আছে ঢেঁড়স সহ নানা সবজির গাছ। ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গারাই করেছে এই সবজি চাষ। কলমি শাক লাগাই আর খৈরা গাছ লাগাই, তারপর এই জিয়া গাছ লাগাই, হদু গাছ লাগাই, আলাদা এনে বেগুন মাথা খরা করে এনে কিছু লাগে। খাইতে লইতে তো আমার সমস্যা হয়ে যার গই কিতি হরা লাগাই শাক আনি মানে মাছ তো কিনি না হাড়ি আনি জাগার সাজগুড়ি দায়িত্ব কদু মেডা হদু এইদিন কিনি আনে রুই এঙ্গরি শাক খস্তু বেশি ওরা হাই দিয়ে আর কি করু। গত কয়েক মাস আগেও ভাসানচরের বাজারে সবজি আসতো চট্টগ্রাম সহ নোয়াখালীর বিভিন্ন উপজেলা থেকে, আর এখন রোহিঙ্গারা আশা করছে ভাসানচরে উৎপাদিত সবজি ওই উপজেলাগুলোতে বিক্রির জন্য পাঠাবে। এই অবস্থায় ভাসানচরে সবজির উৎপাদন বাড়াতে বিভিন্ন এনজিওকে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভাসানচরে রোহিঙ্গাদের আনার পূর্বেই আমরা কিছু এক্সপেরিমেন্ট করি যে কী কী ধরনের সবজি বা গাছপালা এখানে ভালো হবে, সেই হিসাবে আমরা তাদেরকে বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দেই। বর্তমানে ভাসানচরের 36টি ক্লাস্টারে 18,600 রোহিঙ্গা রয়েছে, আর তাদের জন্য কাঁচা বাজার রয়েছে 2টি। সময়ের গণনায় মাত্র 6 মাস, আর এর মাঝে পাল্টে গেল ভাসানচরের পুরো দৃশ্যপট। এক সময়ের ধুধু বিরানভূমি এখন এই ভাসানচরে হচ্ছে সবজি চাষ, হচ্ছে মাছের চাষ, আর এসব করছেন রোহিঙ্গারা নিজেরাই। বলা হচ্ছে আগামী 6 মাসের মধ্যে এই ভাসানচরে উৎপাদিত এই সবজি পাঠানো হবে চট্টগ্রাম এবং নোয়াখালীতেও। নোয়াখালীর ভাসানচর থেকে কমল দে, সময় সংবাদ। চিনিকলের সময় মতো আখের মূল্য পরিশোধ না করার পাশাপাশি সার বীজ না পাওয়ায় জয়পুরহাটের চাষিরা আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। ফলে মারাই মৌসুমে আখ সরবরাহ কমে যাওয়ায় চিনিকলের উৎপাদন কমে যাচ্ছে। তবে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সার, বীজ, কীটনাশক সহ সবকিছুর ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। জয়পুরহাট প্রতিনিধি শহীদুল ইসলাম সবুজের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। উত্তরের সীমান্ত জেলা জয়পুরহাটে আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা। চিনিকল সময় মতো আখের মূল্য পরিশোধ না করার পাশাপাশি নিয়মিত সার বীজ না পাওয়ায় কৃষকেরা আগ্রহ হারাচ্ছেন। অন্যদিকে আখের তুলনায় অন্যান্য ফসল লাভজনক, ফলে মাড়াই মৌসুমে আখ সরবরাহ কমে যাওয়ায় চিনিকলের উৎপাদন মারাত্মকভাবে কমে যাচ্ছে। দীর্ঘদিন মিল গেটে ঘুরে 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 টাকা পয়সা পাওয়া যায় না, সময় মতো টাকা পায় না, যার জন্য আমরা আখ লাগাই না। কোনো সার খোল নিয়মিত পায় না, এজন্য আমরা আখ চাষ থেকে সরে এসেছি। চিনিকলের আগের গৌরব ফিরিয়ে আনতে আখ চাষিদের সব ধরনের সুবিধা দেওয়ার আশ্বাস দেয় আখ চাষি কল্যাণ সমিতি। আখের ন্যায্য মূল্য দিতে হবে, সময় মতো টাকা দিতে হবে এবং ভালো বীজ দিতে হবে, তাহলে আবার সেই আগের গৌরব ফিরে আসবে। অন্যদিকে দেশের বৃহত্তম জয়পুরহাট চিনিকলে নিয়মিত 5 শতাধিক শ্রমিক কর্মচারীর 2 মাসের এবং মৌসুম সমূহের প্রায় 3 কোটি টাকা বকেয়া বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন শ্রমিক কর্মচারীরা। আমরা খুব কষ্টে দিন যাপন করতেছি, বেতন ভাতা নাই, বেতন না হওয়াতে মানবতার জীবনযাপন করছে সকলেই। অবশ্য চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, আগামীতে চাষিদের উদ্বুদ্ধ করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আগামী মৌসুমে আমরা সময় মতো আখ, কীটনাশক সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ। এই জন্য চাষিদের মাঝে ব্যাপক সারা উদ্দীপনার সৃষ্টি হয়েছে। 2020-21 মাড়াই মৌসুমে জয়পুরহাট জেলায় আখ চাষ হয়েছিল মাত্র 3020 একর জমিতে, যেখানে 2013-14 মাড়াই মৌসুমে এ চিনিকলের 10টি জোনে আখ চাষ হয়েছিল 11,500 একর জমিতে। সময় সংবাদ, জয়পুর। ছাড়াই এলজিইডির একটি পাকা সড়ক কেটে বসানো হচ্ছে 1.5 কিলোমিটার পাইপলাইন। ময়মনসিংহে ভালুকার তাইপে বাংলা ফেব্রিক্স নামের একটি শিল্প কারখানার বর্জ্য খালে ফেলার জন্য এই আয়োজন। 2 মাসের বেশি সময় ধরে পাইপলাইন বসানোর কাজ চললেও 2 দিন আগে থানায় জিডি করে দায় সেরেছেন উপজেলা প্রকৌশলী। আর কারখানা কর্তৃপক্ষের দাবি, এলজিইডির অনুমোদন নিয়েই কাজ করা হচ্ছে। হারুনুর রশিদের রিপোর্ট, ছবি তুলেছেন সায়মা কুন্দ।
ময়মনসিংহের ভালুকায় এলজিইডির একটি পাকা সড়কের অর্ধেক কেটে প্রায় ২০-২৫ ফুট গভীর ড্রেন করে ফেলা হচ্ছে বড় বড় কনক্রিটের পাইপ। এই পাইপলাইন দিয়েই স্থানীয় তাইপে বাংলা ফেব্রিক্স নামের একটি কারখানার বর্জ্য গিয়ে পড়বে প্রায় ১.৫ কিলোমিটার দূরের লাউতি খালে। ২ মাস ধরে ভেকু দিয়ে চলছে দিনরাত কাজ। স্থানীয় যুবলীগ নেতা ইউপি সদস্য হামিদ মেম্বার কাজটি তদারকি করছেন বলে অভিযোগ রয়েছে। অর্ধেক কেটে ফেলায় হুমকিতে হাজিরবাজার গাদুমিয়া সড়ক, অনেক বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। ভোগান্তিতে পড়েছেন চলাচলকারীরা। রাস্তা ভাঙতে আছে, বৃষ্টি কাদা আড়া সমস্যা সম্পূর্ণই ঠিক হচ্ছে না। এই রাস্তাটা ভাই অনেক কষ্টের পরে অনেক দিন পরে হয়েছে। আজ পর্যন্ত প্রশাসন দেখলাম না এসে কোনো বাধা দিতে। অবৈধভাবে কেটে কোটি টাকার সড়ক নষ্ট করা হচ্ছে বলে জানান উপজেলা চেয়ারম্যান। আর সড়ক কাটা বন্ধ না হলে মামলা করবেন বলে জানান পরিবেশ আন্দোলনের নেতারা। বৈধ কোনো কাগজপত্র নেই, আমাদের উপজেলা থেকে কোনো অনুমোদন নেয় নাই। প্রায় ১ কোটি টাকার রাস্তা নষ্ট করছে, এখন 10টি টাকাও জমা দেয় নাই। সরকারের ক্ষতি করছে এবং অনিয়ম করতেছে, দুর্নীতি করতেছে। এটার প্রতিবাদে আমরা বাপা সিদ্ধান্ত নিয়েছি, আমরা মামলা করব। তবে এলজিইডির অনুমোদন নিয়েই কাজ করা হচ্ছে বলে দাবি তাইপে বাংলা কর্মকর্তাদের। বক্তব্য পাওয়া যায়নি যুবলীগ নেতা হামিদ মেম্বারের। রাস্তার যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হইতেছে, ওই পরিমাণ ক্ষতিগ্রস্তর এরিয়াটা আমরা আমাদের নিজ খরচে করে দিব। এ বিষয়ে ভালুকা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলা প্রকৌশলী। পাশাপাশি কাজ বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রায় 2 বছর আগে এই সড়কটি পাকা করায় দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি মিলে এই অঞ্চলের মানুষের। সড়কটি এভাবেই কেটে ড্রেন নির্মাণ করায় আবারও স্থায়ী দুর্ভোগের আশঙ্কা করছেন স্থানীয়রা। ভালুকার গাদুমিয়া থেকে হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। ভোরের সময় আরও থাকছে। জার্মানিতে করোনা টিকার পরিবর্তে স্যালাইন দেওয়ার ঘটনায় বাড়ছে উদ্বেগ। প্রতারণার শিকার 10,000-এর বেশি মানুষ। সুষ্ঠু তদন্ত দাবি প্রবাসী বাংলাদেশিদের। রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার বন্যা নিয়ন্ত্রণ ও শহর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। বাঁধের 100 মিটার অংশ থেকে ব্লক পিচিং সরে গেছে। মেরামতে রাতেই কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়রা জানান, তিস্তার পানি বাড়ায় স্রোতের তোড়ে শুক্রবার রাতে বড়াইবাড়ি গ্রোয়েন বাঁধের কাছে মূল বাঁধের 100 মিটার অংশ থেকে ব্লক সরে যায়। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। প্রধান প্রকৌশলী জ্যোতিপ্রসাদ ঘোষ ভাঙনের কথা স্বীকার করে মুঠোফোনে সময় সংবাদকে জানান, এরই মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রচুর বৃষ্টিপাতের ফলে তিস্তা নদীর পানি বাড়ছে। এখন আমরা মহিষকুচায় গেছিলাম, ওখানে সামান্য একটু ভাঙন দেখা দিচ্ছিল, আজকে তো লোক লাগাই দিচ্ছি। এখন আমরা অবজারভেশনে আছি, তবে অন্যান্য নদীগুলো বিপদ সীমার অনেক নিচে, শুধু তিস্তা নদীটাই বিপদ সীমার উপরে। ভালো যাচ্ছে না চামড়ার ব্যবসা। পাটের সুতাতেও হচ্ছে না রপ্তানি আয় প্রবৃদ্ধির স্বপ্ন বুনন। উদ্যোক্তারা বলছেন, দূরদর্শী হতে না পারার কারণেই ধরা যাচ্ছে না বিশাল বিশ্ববাজার। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, বাজার ধরতে অবশ্যই বাড়াতে হবে দামে কম মানে ভালো পণ্য উৎপাদনের সক্ষমতা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। সোনালী আঁশে বাঁধা অর্থনীতি এখন অনেকটাই উন্মুক্ত। নানা খাত উপখাতে সমৃদ্ধ হয়েছে কৃষি প্রধান থেকে সরে শিল্পমুখী এই অর্থনীতি। তবে স্বাধীনতার 50 বছরেও দেশের তৈরি পোশাকের পাশে দাঁড়াতে পারেনি এমন একটিও খাত যা ধারাবাহিকভাবে বিশ্ববাজার থেকে আনতে পারে 100 কোটি বা $1 বিলিয়ন রপ্তানি আয়। কয়েক বছর আগে গায়ে $1 বিলিয়ন আয়ের তকমা মেখে পাটকে পেছনে ফেলে দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হয়ে ওঠে চামড়া শিল্প। তবে অনেক টানাটানি করেও গত 4 বছরে আর টেনে তোলা যায়নি ঝুলে পড়া সেই চামড়াকে। কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, দেশে এখনো গড়ে ওঠেনি চামড়া রপ্তানির উপযুক্ত পরিবেশ। গ্যাস, বিদ্যুৎ, পানি সবকিছুই ঠিক আছে, কিন্তু আমাদের একটাই সমস্যা, সেটা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যদি ব্যবস্থা এখানে না করা হয়, তাহলে ট্যানারিগুলো শত চেষ্টা করে কিন্তু কমপ্লায়েন্স কোয়ালিফাই হতে পারবে না, এলডব্লিউজি কোয়ালিফাই হতে পারবে না। আর পাট খাতের উদ্যোক্তারা বলছেন, স্বল্প মেয়াদী নীতি কৌশলের কারণেই সোনালী এই আশে আসছে না বাজার উপযোগী বৈচিত্র্য। সুনির্দিষ্ট পরিকল্পনা একটা বড় ধরনের ঘাটতি আছে, যেখানে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সগুলো কীভাবে হতে পারে, আমাদের মেশিনারি বা টেকনোলজি ইনপুট করার ক্ষেত্রে কি সুযোগটা পাওয়া যেতে পারে। অর্থনীতি বিশ্লেষকদের পরামর্শ, যুগের সঙ্গে তাল মিলিয়ে সাজাতে হবে পণ্যের উৎপাদন কৌশল। বায়াররা কি চায়? তারা কম দামে কিনতে চায়, একটা মোটামুটি একই লেভেলের কোয়ালিটির আপনার জিনিস। তো তারা যখন দেখেছে যে একই কোয়ালিটির জিনিস বাংলাদেশটা কম দামে, তারা এখান থেকে নিয়েছে এবং হু করে আপনার এই আরএমজি পিক করেছে। কিন্তু অন্য কোনো সেক্টরের ক্ষেত্রে সেটা হচ্ছে না।
তার মানে আপনার যদি কস্ট অ্যাডভান্টেজ না থাকে তাহলে তো আপনি এক্সপোর্ট করতে পারবেন না। শিল্পের মতো শিল্প চলছে, বাড়ছে শিল্পের বয়স, শুধু বাড়ছে না, রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ধরে রাখার কর্মকৌশল। বিশ্লেষকরা বলছেন সম্ভাবনার সব পথে হাঁটতে না পারলে উন্নয়নের পথে সম্ভব হবে না একটি শক্তিশালী শিল্প কাঠামো গড়ে তোলা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। নওগাঁর হাটে সপ্তাহের ব্যবধানে মন প্রতি ৮০ থেকে ১০০ টাকা পড়ে গেছে ধানের দর। ভারত থেকে চাল আমদানি করা হচ্ছে এমন শঙ্কায় কম দরে ধান কিনছেন বলে জানান ব্যবসায়ীরা। এটিকে সিন্ডিকেটের অপকৌশল বলে অভিযোগ করছেন স্থানীয় কৃষক। টেকসই বাজার নিশ্চিতে হাটগুলোতে প্রশাসনের তদারকি চান তারা। নওগাঁ থেকে আমার রকির রিপোর্ট। বিক্রির জন্য ভোর থেকেই হাটে ধান তোলেন নওগাঁর কৃষকরা। কদিন আগে ভালো দর পেলেও নওগাঁর সরস্বতীপুর হাটে কমেছে ধানের দর। মনপ্রতি ৮০ থেকে ১০০ টাকা কমে ধান বিক্রি করতে হচ্ছে চাষিদের। হঠাৎ ধানের দর পড়ে যাওয়ায় কৃষকের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। ২২ মন ৫ ধারা ধান এনে ১২০০ টাকা মন দিলাম, ১২২০কে দিলাম, এতে আমার লস হয়ে গেল। এখন ২২০০ টাকা আমার লস হয়ে গেল, ২২০০ ২৫০ টাকা লস হয়ে গেল। শাক সবজি ইত্যাদি এলার জন্য আমাদের লস, অনেক লস। কিনে ধানের দাম ৭০-৮০ টাকা কমে যাচ্ছে মন করা, আর চালের দাম বেশি হচ্ছে। চালের দাম কিনবা যায়, চালের দাম বেশি, ধানের দাম নাই, তাহলে আমরা কিভাবে কি করি? আগে ছিল ১২৭০-৮০, সেই ধান এখন আসে ১২১০ টাকা ১৫ টাকা খুঁজতে। ব্যবসায়ীরা বলছেন ভারত থেকে চাল আনা হচ্ছে এমন খবরে প্রভাব পড়েছে ধানের বাজারে। লোকসানে না পড়তেই কম দরে কিনতে হচ্ছে ধান। আমাদের যে মিল পার্টি আছে তারা বলতেছে বাইরে থেকে যদি চাল আসে তাহলে আমরা লস খাই যাবো, বিদায় আমার এত দানে ধান দিব না। হয়তো আগামীতে যে ইন্ডিয়ার থেকে ভারত থেকে চালটা আসবে, তারা সেই ধান কিনতে ভয় পাচ্ছে। এই কারণে আমাদের এই হাটের বাজার বর্তমানে একটু কম। জেলায় ৭৬টি অটো আর ৬০০ হাস্কিং মিল পরিচালনায় ৭ শতাধিক ব্যবসায়ী রয়েছেন। কৃষি বিভাগ জানায় গেল বুড়ো মৌসুমে জেলায় ১১,৮০,০০০ মেট্রিক টন ধান কৃষকের ঘরে উঠেছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। আগামী ১৯শে আগস্ট সকল পর্যটন কেন্দ্র খোলায় সরকারি ঘোষণায় দারুণ খুশি কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ৪.৫ শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টে ইতিমধ্যে শুরু হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। তবে করোনা বিধিনিষেধ অমান্য করলে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। অবশেষে ১৯ আগস্ট খুলছে কক্সবাজারের সকল পর্যটন কেন্দ্র। হোটেল, মোটেল ও রিসোর্টগুলোর ৫০% রুম ব্যবহার করা যাবে। এই ঘোষণার পর হোটেলগুলোতে চলছে জোর প্রস্তুতি, চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। অনেকেই ফিরেছেন কর্মস্থলে, এতে দারুণ খুশি পর্যটন সংশ্লিষ্টরা। আমরা অত্যন্ত খুশি, যেভাবে সরকার নির্দেশনা দেয় সেই নির্দেশনা মোতাবেক আমরা সার্ভিসটা দিতে পারবো ইনশাআল্লাহ। আশাবাদী আমরা হোটেল ব্যবসা করতে পারবো। হোটেল পরিষ্কার করার জন্য আইছি, আমরা অনেক আনন্দিত। অনেক কাজ বাকি আছে, কাজ, সেজন্য আমরা এখন থেকে কাজ শুরু করে দিয়েছি। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এখন পুরোটাই ফাঁকা, কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কঠোর দায়িত্ব পালন করছেন লাইফগার্ড ও ট্যুরিস্ট পুলিশ। এখনো পর্যন্ত বিচে কাউকে প্রবেশ করতে দিচ্ছি না। যদি ১৯ তারিখের পরে যদি বিচ যদি খুলে দেয় তাহলে আমরা আমাদের মতো কাজ করবো আর কি। আর জেলা প্রশাসক জানালেন সবকিছু খুললেও সবার জন্য থাকছে করোনার সব ধরনের বিধিনিষেধ। এসব বিধিনিষেধ অমান্য করলে নেওয়া হবে ব্যবস্থা। মাইকিং সহ নানান প্রচারণা থাকবে, একই সাথে আমাদের শাস্তি আরোপেরও সুযোগ আছে। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় দ্বিতীয়বারের মতো গত ১ এপ্রিল বন্ধ করে দেওয়া হয় কক্সবাজারের হোটেল, মোটেল, রিসোর্ট সহ সকল পর্যটন স্পট। আর সৈকতে প্রবেশে দেওয়া হয় নিষেধাজ্ঞা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ। বন্দরনগরী প্লাইমাউথে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এছাড়াও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গুলিতে সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় নিরাপত্তা বাহিনী। এদিকে ১১ বছরের মধ্যে এই প্রথম এভাবে নির্বিচারে গুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। অজ্ঞাত বন্দুকধারীর হামলা ভীষণভাবে নাড়া দিয়েছে ব্রিটেনের দক্ষিণাঞ্চলীয় শহর প্লাইমাউথের বাসিন্দাদের। স্থানীয় সময় শুক্রবার শহরের একটি পার্কে মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ করেন স্বজন ও স্থানীয়রা। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় ৩ জন নারী, ২ জন পুরুষ ও সন্দেহভাজন বন্দুকধারী নিহত হন। প্লাইমাউথ শহরের কেইহ্যাম এলাকার বিডিক ড্রাইভ সড়কে এই গোলাগুলির ঘটনা ঘটে। যারা মারা গেছেন তাদের মধ্যে একজনের বয়স ১০ বছরের নিচে। যেসব দেশে গোলাগুলির ঘটনা কম ঘটে সেগুলোর মধ্যে অন্যতম যুক্তরাজ্য।
গুলি করে নির্বিচারে মানুষ হত্যার ঘটনা একেবারেই কম দেশটিতে। বিগত 11 বছরের মধ্যে এই প্রথম এভাবে নির্বিচারে গুলির ঘটনা ঘটল। এই ঘটনা নিয়ে উদ্বেগ জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। নিঃসন্দেহে প্লাইমাউথের ঘটনা আতঙ্কজনক। ভুক্তভোগী পরিবারকে সহমর্মিতা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই। শিগগিরই এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য নিরাপত্তা বাহিনীকে আহ্বান জানাচ্ছে। ঘটনার কারণ জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। পুরো এলাকা ঘেরাও করে সেখানকার রাস্তার ক্যামেরার ফুটেজগুলো পর্যবেক্ষণ করছে পুলিশ। এছাড়াও সুষ্ঠু তদন্তের স্বার্থে স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে জানা গেছে। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। আবারও দেশের খবর। জুলাই মাস জুড়ে লকডাউন থাকায় নাটোর জেলায় ড্রাগন ফলের দাম অর্ধেকে নেমে এসেছিল, কিন্তু বিধিনিষেধ উঠে যাওয়ায় বর্তমানে ভালো দাম পাওয়ার লাভের আশায় বাগান মালিকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে নাটোরের সদর উপজেলার মাছধিঘা এলাকায় ড্রাগন ফলের বাগানে আছেন সহকর্মী আল মামুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, ধন্যবাদ জাফর। যে বিষয়টি বলছিলেন, গত 1 মাস ধরে কিন্তু টানা লকডাউনের কারণে নাটোরের যে ড্রাগন ফলের বাগান মালিকরা ছিলেন তারা কিন্তু বড় ধরনের ক্ষতির মধ্যে পড়েছিলেন। বিশেষ করে 300 থেকে 350 টাকার যে ফল, সেই ফলের দাম নেমে এসেছিল 1 থেকে 150 টাকা কেজিতে। এর মধ্যে কিন্তু বড় ধরনের কিন্তু তারা একটি লোকসান গুনতে হয়েছে। বিশেষ করে আমি যে বাগানটিতে রয়েছে, এই বাগানটিতে জেলার সবচেয়ে বৃহত্তর বাগান গোলাম নবী যিনি রয়েছেন, ইনি প্রায় 16,000 চারা, 16,000 ড্রাগন ফল রয়েছেন এবং গত 1 মাসে তার বড় ধরনের লোকসান রয়েছে। এই কারণ কি পরিস্থিতি ছিল গত 1 মাস ধরে, সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। এখানে বাগান মালিক রয়েছে আমাদের সঙ্গে, গোলাম নবী। কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল গত 1 মাসে আপনাদের? আসসালামু আলাইকুম। এই বৃহত্তর লকডাউনে আমরা আসলে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের ফলের দামটা সর্বনিম্ন অবস্থা চলে গেছিল। তো এখন বর্তমান আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থানে, এবং ফলের দামও এবং আগের চেয়ে অনেক চাঙ্গা, এবং ফলও ছিল ভালো, এবং সর্বদিক দিয়ে আমরা এখন ভালো অবস্থানে আছি। তো ইনশাল্লাহ সামনে লকডাউন যদি না আসে, তো ইনশাল্লাহ আমাদের আর সমস্যা হবে না। এবং এবং সারা বাংলাদেশে আমরা ঠিক মতো ফলগুলা সাপ্লাই করতে পারবো। তাছাড়া এখন বর্তমানে আমরা যে ফলগুলো আসতেছে এই লকডাউনে আমরা স্থানীয়ভাবে বিক্রি করছি, দাম খুব একটা ভালো পাইনি। তবে গতকাল থেকে আমাদের ফল কাটা শুরু হয়েছে এবং সারা বাংলাদেশে আমরা এখন ঠিক মতো ফলগুলা ডেলিভারি দিতে পারছি এবং দামও ইনশাল্লাহ ভালো। ধন্যবাদ। যে বিষয়টি শুনছিলেন জাফর, যে কি পরিস্থিতি রয়েছে সেটি বললেন, যে গতকাল থেকে কিন্তু আবার সেই ফল বিক্রি শুরু হয়েছে। এবং যেটি বলতে পারি আমরা, গত বছর এই ড্রাগন ফল লাভবান হওয়ার কারণে গত বছরের থেকে এবছর কিন্তু উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। যেটা রয়েছে বলতে পারি, গত বছর আপনার প্রায় 200 মেট্রিক টন উৎপাদন হলেও এবার কিন্তু উৎপাদন হয়েছে 640 মেট্রিক টন। প্রায় 1 বছরের ব্যবধানে 400 মেট্রিক টনের উপরে কিন্তু ফলের উৎপাদন হয়েছে। পাশাপাশি যে বিষয়টি আমরা রয়েছে, এই ড্রাগন ফলের চাহিদা বিশেষ করে নাটোরের ফল থেকে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ সহ দেশের বৃহত্তম জেলার এই ফলগুলো বিক্রি হয় এখান থেকে। এবং এখানে যারা রয়েছেন নগদ টাকার পাশাপাশি অনলাইনেও কিন্তু বিক্রি শুরু করেছেন। বিশেষ করে বাগান মালিকদের সাথে কথা বলে জেনেছি আমি, তারা কিন্তু একটি বিষয় বলছিল, লকডাউন চলাকালে বাইরের জেলার চাহিদা একেবারেই ছিল না বললে চলে। এর ফলে শুধুমাত্র নাটোরের বাজার দিয়ে তারা চলতে গিয়ে বড় ধরনের একটি লোকসানের মধ্যে পড়েছিল। তবে আরেকটি বিষয় যেটি আমরা বলতে পারি, কৃষি বিভাগের সাথে কথা বলে জেনেছি, তারা কিন্তু একটা বিষয় বলছে যে এই ফলটি পাশাপাশি বিভিন্ন ধরনের ঔষধি গুণ থাকায় কিন্তু চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এই চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আপনার দাম কিন্তু প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে এবং একটি বড় ধরনের লাভবান হচ্ছেন। এই খামার মালিক যেটি রয়েছেন, উনি কিন্তু প্রায় 5 বছর আগে স্বল্প পরিসরে 150 থেকে 200টি গাছ নিয়ে শুরু করলেও লাভবান ভালো হওয়ার কারণে কিন্তু উনার বাগানে এখন বর্তমানে 15,000-এর উপরের ড্রাগনের গাছ রয়েছে এবং এই গাছগুলো অধিকাংশ গাছে ফল ধরা শুরু করেছে এবং
ভালো ধরনের একটা লাভবান হবেন বলে বাগান মালিক গোলাম নবী যেটি আমাকে জানিয়েছেন। এছাড়া আরেকটি বিষয় আমরা বলতে পারি যে যে এইখানে বাগানের পাশাপাশি ফলের পাশাপাশি চারাও কিন্তু বিক্রি করে থাকেন। এছাড়া যেটি রয়েছে খামারের এবং ৪০ জনের কিন্তু এখানে নতুন করে কর্মসংস্থান হয়েছে। একটি বিষয় যেটি বলা যেতে পারে, ড্রাগনের যেভাবে দিন দিন চাহিদা বাড়ছে এবং এগিয়ে আসছে বিভিন্ন বাগান মালিক সহ যারা এগিয়ে আসছেন, তার প্রেক্ষিতে এই ফলের যেটি আরো চাষ বৃদ্ধি হবে বলে যেটুকু কৃষি বিভাগ ধারণা করছে। কৃষি বিভাগ যেটি বলছে প্রতি কেজি ফল উৎপাদনে ১ থেকে ১৫০ টাকার মতো খরচ হলেও সেটি কিন্তু বিক্রি হচ্ছে এখন ৩ থেকে ৩৫০ টাকায়। আরেকটি বিষয় যেটি আমরা বলতে পারি যে বিষয়টা হচ্ছে যে বাগানের পাশাপাশি যেই বিষয়টি রয়েছে, তারা কৃষি বিভাগ যেটি বলছে উদ্যোক্তাদের যারা বিশেষ করে বেকার যুবক বা যারা রয়েছেন তাদেরকে এই ড্রাগন ফলের দিকে উৎসাহিত করার চেষ্টা করছেন। বিশেষ করে এটি ৬ মাস ফল দিয়ে থাকে বলে বাগান মালিকরা এবং কৃষি বিভাগ যেটুকু বলছে, আর ৬ মাস গাছের পরিচর্যার পাশাপাশি এই পরিচর্যা করা রয়ে থাকে বলে যেটুকু জানিয়েছেন। তবে একটি বিষয় যেটুকু আমরা বলতে পারি যে ১.৫ থেকে ২ বছরের মাথায় এই ড্রাগনের গাছ থেকে ফল আসা শুরু হয় এবং এটি বছরের ৬ মাস ফল পাওয়া যায়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ জাফর। নাটোরের মাছদিঘা এলাকায় ড্রাগন ফলের বাগান থেকে সহকর্মী আল মামুন জানাচ্ছিলেন সেখানকার ড্রাগন শিল্পের বিস্তারিত। দেশের বাইরের করোনা পরিস্থিতির খবর। যুক্তরাষ্ট্রে অনুমোদন পেল ফাইজার মডার্নার টিকার ৩য় ডোজ। বুস্টার হিসেবে এই দুটি প্রতিষ্ঠানের ভ্যাকসিন নেওয়া হবে। কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্টে নাকাল যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশ। এ অবস্থায় বিশ্বে আরও ১০ কোটি মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর গরিব দেশগুলোকে সংক্রমণের হাত থেকে বাঁচাতে ১ কোটি ডোজ জনসন অ্যান্ড জনসনের টিকা সাহায্য হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা। ভারতীয় ডেল্টা ধরনের টালমাটাল বিশ্বের বিভিন্ন দেশ। এ অবস্থায় কয়েকটি দেশে চলছে বুস্টার ডোজ প্রয়োগ। দক্ষিণ আমেরিকার দেশ চিলিতেও বুস্টার ডোজ দেয়া শুরু হয়েছে। সেখানকার ৭২% মানুষ এখন পর্যন্ত পূর্ণ টিকার আওতায় এসেছেন। ৫৫ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দেয়া হচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে। আপাতত সেপ্টেম্বর পর্যন্ত ২০ লাখ বয়স্ক মানুষ এই টিকা পাবেন। যুক্তরাষ্ট্রও অনুমোদন দিয়েছে ৩য় ডোজের। ফাইজার মডার্নার টিকা দেয়া হবে বুস্টার হিসেবে। দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন সংস্থা বলছে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের জন্য করোনা ভাইরাসের টিকার বুস্টার ডোজ অনুমোদন দেওয়া হয়েছে। এক গবেষণার তথ্য বলছে যুক্তরাষ্ট্রের ২.৭% টিকা গ্রহীতার করোনা রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে গেছে। টিকার ২ ডোজ নেয়ার পর ৬ থেকে ১২ মাসের মধ্যে ৩য় ডোজ নেওয়া যাবে। মডার্নার টিকা ডেল্টার বিরুদ্ধে ৭৬% কার্যকর, আর ফাইজারের টিকা ৪২% কার্যকর। যুক্তরাষ্ট্র এখন ডেল্টায় বিপর্যস্ত। ১.৫ লাখের মতো মানুষ গেল কয়েকদিন ধরে আক্রান্ত হচ্ছেন, মৃত্যু ৬০০-র বেশি। শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে শিশুদের মধ্যেও সংক্রমণের হার উদ্বেগজনক হারে বাড়বে বলে সতর্ক করেছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। আলফার চেয়ে ডেল্টা অনেক বেশি সংক্রামক, আর এ কারণেই এটি দ্রুত শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে। আপাতত এই হার কিছুটা কম হলেও অচিরেই শিশুদের মধ্যে ডেল্টার সংক্রমণ বাড়বে বলে আশঙ্কা করছি আমরা। কেননা প্রাপ্তবয়স্কদের মধ্যে এটির সংক্রমণের হার দিন দিন বেড়েই চলেছে। আর এর অর্থ হলো যতদিন পর্যন্ত এটি বাড়তে থাকবে ততদিন পর্যন্ত বড়দের থেকে ছোটদের মধ্যেও এটি ছড়িয়ে পড়বে। ইন্দোনেশিয়ায় কোভিড পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসছে না। দৈনিক ২০,০০০-এর বেশি আক্রান্ত হচ্ছেন। এখনো মৃত্যু ১৫০০-র কাছাকাছি। রাশিয়ায় গড়ে শনাক্ত ২০,০০০-এর বেশি, মৃত্যু ৮ শতাধিক। এছাড়া ডেল্টা ক্রমেই ছড়িয়ে পড়ছে চীনের বিভিন্ন অঞ্চলেও। এই অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, বিশ্বে আরও ১০ কোটি মানুষ কোভিডে আক্রান্ত হতে পারেন। ধনী দেশগুলো যদি গরিব দেশগুলোর জন্য টিকা কর্মসূচি চালু না করে তাহলে সংকটের সমাধান হবে না বলেও উল্লেখ করেছে সংস্থাটি। এরই মধ্যে কানাডা ঘোষণা দিয়েছে গরিব দেশগুলোকে ১ কোটি ডোজ জনসন অ্যান্ড জনসনের টিকা দেবে তারা। বাংলাদেশও কানাডার কাছ থেকে এই টিকা পেতে পারে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। জার্মানিতে করোনা টিকার পরিবর্তে স্যালাইন দেওয়ার ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় প্রবাসী ও বাংলাদেশিরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তারা। এ পর্যন্ত ১০,০০০ মানুষের এমন প্রতারণার শিকার হওয়ার তথ্য পাওয়া গেছে। এ টিকা কেলেঙ্কারিতে অভিযুক্ত নার্সের কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া।
জার্মানির নিদাজাক্সেন অঙ্গরাজ্যের ফ্রিজল্যান্ডে করোনার শিকার পরিবর্তে স্যালাইন নিয়ে প্রতারিত মানুষের সংখ্যা 10,000-এরও বেশি। এই ঘটনার সত্যতা পাওয়ার পরপরই টিকাদান কেন্দ্রটিতে ভিড় করতে শুরু করেন প্রতারণার শিকার হওয়া মানুষ। আবেদন করেন পুনরায় টিকা গ্রহণের। তবে এবারই প্রথম নয়, এর আগেও গেল এপ্রিলে টিকা প্রদানে কর্তব্যরত একই সেবিকার বিরুদ্ধে কমপক্ষে 6 জনের দেহে টিকার ডোজের পরিবর্তে সাধারণ স্যালাইন পুশের অভিযোগ ওঠে। তখন বিষয়টি অতটা আমলে না নিলেও নতুন করে বহু মানুষ প্রতারণার শিকার হওয়ায় নড়ে চড়ে বসেছে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। আর জার্মানির মতো দেশে এ ধরনের অনিয়মে অবাক স্থানীয়রা। দেখুন, অভিযুক্ত সেবিকা যদি ইচ্ছে করে এই কাণ্ড ঘটিয়ে থাকেন তাহলে এটি গুরুতর অপরাধ, আর যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে সেটিও পরিষ্কার হওয়া প্রয়োজন। কিন্তু এভাবে হাজার হাজার মানুষের সঙ্গে প্রতারণা কিছুতেই মেনে নেওয়া যায় না। কিভাবে কেমন করে এটি হলো, কারা করলো, তার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। তবে এ ধরনের অভিজ্ঞতা প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন। তাই বিপত্তি এড়াতে সামনের দিনগুলোতে ভ্যাকসিন গ্রহণে আরও সচেতন হওয়ার পরামর্শ তাদের। যারা প্রবাসী বাংলাদেশি আছেন তারা এই পরিস্থিতির সম্মুখীন হননি, তবে এখন থেকে ভবিষ্যতে যারা টিকা গ্রহণ করবেন তারা অবশ্যই যাচাই বাছাই করে টিকা গ্রহণ করবেন। নিদাজাক্সেন অঙ্গরাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একে গুরুতর অপরাধ হিসেবে দেখলেও দেশটির করোনা বিরোধী আলোচিত সংগঠন বিকল্প চিন্তা অভিযুক্ত সেই সেবিকার কোনো দোষ দেখছে না। একজন কিংবা দুজন নয়, কমপক্ষে 10,000 মানুষের শরীরে করোনার টিকার বদলে স্যালাইন প্রয়োগের বিষয়টি বড়সড় কোনো পরিকল্পিত ষড়যন্ত্র কিনা সেটি খতিয়ে দেখছে জার্মান আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বিশ্বের অনেক দেশই যেখানে সড়ক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে হিমশিম খাচ্ছে, সেখানে আয়ারল্যান্ড নতুন নতুন প্রযুক্তি ও আইন করে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার কমাচ্ছে দ্রুতই। এতে স্বস্তিতে রয়েছেন সেখানকার বসবাসরত বাংলাদেশিরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। বিশ্বের অনেক দেশে মহাসড়কের দুর্ঘটনায় মৃত্যুর মিছিল দীর্ঘ হলেও ব্যতিক্রম চিত্র আয়ারল্যান্ডে। দেশটিতে সড়কে চালক ও যাত্রীদের নিরাপত্তায় রয়েছে নানা আইন ও তার সঠিক প্রয়োগ। নেই যত্রতত্র দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান। ইচ্ছে থাকলেও মহাসড়কের পাশে নেই কোনো বাড়ি তৈরির অনুমোদন। এছাড়াও দেশটিতে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে একজন চালকের জানতে হয় সড়কের নিয়ম নীতি ও নানা আইন অমান্য করলে একটি লাইসেন্সে থাকা 12 পয়েন্ট থেকে কাটা হয় পয়েন্ট। অপরাধের ধরন বুঝে 2-4 পয়েন্ট কাটা থেকে শুরু করে বেশ কবছরের জন্য সাসপেন্ডও রাখা হয় লাইসেন্স। আবার কোনো ক্ষেত্রে লাইসেন্স বাতিলও করা হয় চালকদের। সড়কের দুর্ঘটনা রোধে নানা কৌশল প্রয়োগ ও সফলতা ইউরোপের মধ্যে দ্বিতীয় ও বিশ্বে 4র্থ স্থানে আয়ারল্যান্ড। সড়ক নিরাপত্তার এই ব্যবস্থায় স্বস্তি প্রবাসী বাংলাদেশিদের মাঝেও। আয়ারল্যান্ডের মহাসড়কের দুর্ঘটনার হার অনেক কম। এর মূল কারণ কঠিন আইন এবং চালকদের সে আইন মেনে চলা। আইন না মানলে ড্রাইভিং পয়েন্ট কাটা সহ জেল জরিমানার বিধান কার্যকর থাকায় চালকরা সাবধানে চালাতে বাধ্য থাকেন। মহাসড়কে চালাতে হলে ফুল লাইসেন্স থাকা বাধ্যতামূলক, কারণ ফুল লাইসেন্স যারা নিয়ে থাকেন তারা সড়কের নিয়ম কারণ ও আইন পুরোটাই জেনে থাকেন, তাই দুর্ঘটনা কম হয়। মহাসড়কে টোলের আধুনিকায়নে সরকার পাচ্ছেন টোলের পুরো অংশ। আয়ারল্যান্ডের মহাসড়কের নিয়ম নীতিগুলো যদি বিশ্বের অন্যান্য দেশে অনুসরণ করত তাহলে বিশ্ব থেকে সড়কে প্রতি বছরে মৃত্যুর হার দ্রুতই কমে যেত, রক্ষা পেত অনেক তাজা প্রাণ। বিশ্বের সকল সড়কই হোক নিরাপদ, আর যেন সড়কে হারিয়ে না যায় প্রিয়জনদের প্রিয় কোনো মুখ। আয়ারল্যান্ডের গলের ডাবলিন মহাসড়ক থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপের আগে ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠবেন ওপেনার তামিম ইকবাল, এমনটাই আশা। থাকবেন কি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে? প্রায় 1.5 বছর আন্তর্জাতিক ক্রিকেটের এই ফরম্যাট থেকেই দূরে থাকা তামিম ফিট হলেও কতটুকু নিজেকে প্রস্তুত করতে পারবেন বিশ্বকাপের জন্য, তাই তো এখনই তামিমের বিকল্প ভাবা শুরু করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। যদিও প্রধান নির্বাচক বলছেন এই ড্যাশিং ওপেনারের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তারা। টি-20-র ধুম ধারাক্কার ক্রিকেটেও তার স্ট্রাইক রেট 117, গড় 24। তবুও দেশ সেরা ওপেনার তো বটেই, এই ফরম্যাটে টাইগারদের সেরা ব্যাটসম্যানদের একজন তামিম ইকবাল খান। কদিন আগেও ছিলেন বাংলাদেশের হয়ে টি-20-র সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে সবশেষ অস্ট্রেলিয়া সিরিজেই সেই মসনদটা হারিয়েছেন বন্ধু সাকিব আল হাসানের কাছে।
এর একটা কারণও আছে বইকি। টাইগারদের হয়ে এই ফরম্যাটে 2020 সালের মার্চের পর আর মাঠে নামা হয়নি তামিমের। মিস করেছেন 11টি আন্তর্জাতিক টি-20, কখনো ব্যক্তিগত কারণ, কখনো যেখানে বাদ সেধেছে ইনজুরি। তাই তো বড় প্রশ্ন, টি-20 বিশ্বকাপে তামিমের সার্ভিস পাবে তো টিম টাইগার্স? বিসিবির চিকিৎসক থেকে নির্বাচক, বোর্ড কর্তা কিংবা তামিম স্বয়ং নিজেও এই প্রশ্নের উত্তর নেই কারো কাছেই। তবে গেল কয়েকদিন গণমাধ্যমে টিম ম্যানেজমেন্টের কথায় একটা বিষয় স্পষ্ট, তামিমের বিকল্প হিসেবেই তৈরি করা হচ্ছে সৌম্যকে। প্রধান নির্বাচকের কথায়ও মিলল বিশ্বকাপে তামিমকে না পাওয়ারই ইঙ্গিত। যে কোনো প্লেয়ার ইনজুরিতে পড়লে তো আর আপনি কিছু করতে পারবেন না, সময় তো একটু দিতে হবে। তারপরেও ওটা পুরোপুরি সুস্থতা হয়ে দলের সাথে যোগ দিলে আমাদের স্পিডটা পাবো। ওয়ার্ল্ড কাপ যেহেতু সময় আছে, এর আগে দুটো সিরিজ আমরা মিস করছি, হয়তো নিউজিল্যান্ডের সাথে হয়তো মিস করতে পারছি। নতুন যারা আছে ওদেরকে আমাদের রেডি করতে হবে, কারণ টিমের সবসময় 18 জন প্লেয়ার অলওয়েজ রেডি রাখতে হয়। কাকে কোন সময় দরকার, কারো পারিবারিক সময়, কারণ বায়ুবলের ব্যাপার আছে, অনেক কিছু এখানে রিলেটেড। হাঁটুর ইনজুরিতে বর্তমানে পুনর্বাসনে আছেন তামিম। ফিরলেও বিশ্বকাপের জন্য নিজেকে ফিট করতে সময় পাবেন না খুব একটা। তবে প্রধান নির্বাচক বলছেন তামিমের জন্য তারা অপেক্ষা করবেন শেষ পর্যন্ত। বেস্ট প্লেয়ার টিমে না থাকলে তো সবসময় একটা চিন্তার কারণ হয়। তামিম ইকবালকে তাড়াতাড়ি ও সুস্থ হয়ে দলের সাথে যোগ দেয়, এটা অবশ্যই আমরা চাবো। ফিজিওর যে রিপোর্ট আছে, এই রিপোর্টে তামিম ইকবালকে ইনশাল্লাহ আশা করছি পাবো, এবং যেহেতু এক্সপিরিয়েন্স প্লেয়ার, যথেষ্ট এক্সপিরিয়েন্স, এবং খুব তাড়াতাড়ি ও মানায় নিতে পারবে, এটা নিয়ে অত চিন্তার কোনো কারণ নেই। তবে টি-20 বিশ্বকাপ না খেললে রঙিন পোশাকে বিলম্বিত হবে তামিমের মাঠে ফেরা, কারণ এফটিভিতে 2022 সালের আগে নেই টাইগারদের ওয়ানডে সিরিজ। তাই তো এই ফরম্যাটে তামিমের ক্যারিয়ারের ইতি টানা হয়েছে কিনা সে উত্তর জানতে অপেক্ষায় আপনাকে থাকতেই হচ্ছে। মাহবুব। দেশের হকির খবর। অক্টোবরের শেষ সপ্তাহে মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত প্রিমিয়ার লিগ হকি, নিশ্চিত করেছেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। এর আগে 19 থেকে 23 সেপ্টেম্বর দলবদল আর 12 অক্টোবর শুরু হবে ক্লাব কাপ হকি টুর্নামেন্ট বলেও জানান তিনি। প্রতিটি ক্লাব 7 জন বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন করার পাশাপাশি বিকেএসপির 4 জন খেলোয়াড় নিতে পারবে বলেও নিশ্চিত করেছেন মোহাম্মদ ইউসুফ। সবশেষ 2018 সালে হয়েছিল প্রিমিয়ার লিগ হকি। দীর্ঘ 3 বছর মাঠে নেই খেলোয়াড়দের অন্যতম আয়ের উৎস লিগ। নিয়মিত লিগ না হওয়ায় চরম আর্থিক সমস্যার মধ্যে দিন পার করছে হকি খেলোয়াড়রা। করোনার মাঝে ক্রিকেট, ফুটবলের লিগ চললেও দেশের অন্যতম ডিসিপ্লিন হকি পিছিয়ে আছে বেশ খানিকটা, যেখানে লিগ নিয়ে চলতি বছর বেশ কটি সভাও করেছিল ফেডারেশন। যদিও সেই সভাগুলো থেকে কোনো আশার কথা শোনাতে পারেনি কর্তারা। এদিকে হকির অচলাবস্থা দূর করতে প্রধানমন্ত্রীর কাছ থেকে 1 কোটি টাকা অনুদান পেয়েছে ফেডারেশন। তারপরও ক্লাবগুলোর সঙ্গে সমন্বয়হীনতার কারণে দলবদল আর প্রিমিয়ার লিগের তারিখ নিয়ে সংশয় দেখা দেয়। অবশেষে অপেক্ষার পালা শেষ হচ্ছে। অক্টোবরের শেষ সপ্তাহে মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত প্রিমিয়ার লিগ হকি। এর আগে 19 থেকে 23 সেপ্টেম্বর দলবদল আর 12 অক্টোবর শুরু হবে ক্লাব কাপ হকি টুর্নামেন্ট। 19 থেকে 23 সেপ্টেম্বর আমরা দলবদলের তারিখ নির্ধারণ করেছি। পাশাপাশি 12 অক্টোবর আমরা ক্লাব কাপ দিয়ে আমাদের লিগের মৌসুম শুরু হবে, এবং ক্লাব কাপের পরপরে লিগ মাঠে গড়াবে। সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সকল ক্লাবের উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বিদেশি খেলোয়াড় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল ক্লাব কর্তাদের। তার অবসান হলো হকির বৈঠকে। প্রতিটি ক্লাব 7 জন বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন করাতে পারবে। প্রত্যেকটি দলে 7 জন করে বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে, 4 জন তারা মাঠে খেলাতে পারবে, এবং সার্ভিসেস দলগুলো থেকে প্রতিটি দল 5 জন করে খেলোয়াড় নিতে পারবেন, এবং বিকেএসপি থেকে 4 জন খেলোয়াড় নিতে পারবেন। পাশাপাশি জেলা, বিভাগ এবং অন্যান্য যারা খেলোয়াড় আছে তাদের থেকে নিয়ে মোট 29 জনের একটা স্কোয়াড তারা গঠন করতে পারবে। কর্নার আধার কেটে হকি অঙ্গন ফিরবে তার চেনা রূপে, প্রত্যাশা সব। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে করোনা শনাক্তের হার কমলেও হাসপাতালে কাটছে না শয্যা সংকট। বিধিনিষেধ শিথিলের সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুপারিশ জাতীয় পরামর্শক কমিটির। আবাসিক গ্যাস সংযোগ বন্ধ থাকলেও টাকা দিলেই পাওয়া যায় অবৈধ লাইন। পকেট ভরছে অসাধু কর্মকর্তাদের। তিতাসের কাছে অসহায় জ্বালানি প্রতিমন্ত্রী। এই ছিল ভোরের সময়ে, সঙ্গে থাকুন সময়ে।